ওকে, ফার্স্টে আমরা একটা স্ক্রিপ্ট জুনিপার ডিভাইসের রেসপেক্টে রান করাবো। সেটা হচ্ছে চেকিং ফাইল সিস্টেম ডিরেক্টরি ইউজেস অন মাল্টিপল ডিভাইসেস ইন প্যারালাল। তার মানে হচ্ছে সে ডিফারেন্ট জুনিপার ডিভাইসে লগ ইন করবে। লগ ইন করার পরে নির্দিষ্ট একটা ডিরেক্টরি আমি বলে দিব। ওই নির্দিষ্ট একটা ডিরেক্টরির ইউজেস প্যাটার্নটা আমাকে নিয়ে এসে দিবে। হুম, যে নর্মালি আমরা যদি আম, এখানে আম, আমি আছি হচ্ছে ubuntu সার্ভারে। তো ubuntu সার্ভারে এখানে যদি কোনো যেমন এখানে এলএস দিচ্ছি, এখানে ডিস্ক এবং ডিরেক্টরি আমাকে দেখাচ্ছে। ডিস্ক ডিস্ক এবং ডিরেক্টরি দেখাচ্ছে। তো এই ডিস্ক আমরা দেখতে যাচ্ছি একটা ডিরেক্টরির ইউজেস কত পার্সেন্ট ইউজ হয়েছে, কতটুকু ফ্রি আছে। হ্যাঁ, এটার একটা স্ট্যাটাস আমরা ম্যানুয়ালি কেউ দেখতে পারি। মানে দেখা যাচ্ছে রাউটারে গিয়ে, আমরা তো রাউটারে জুনিপারের রাউটারের রেসপেক্টে যদি বলি যে আমরা অপারেশনাল মোড যেটা বলি বা কনফিগারেশন মোড যেটা বলি, সেটা হচ্ছে জুনিপার ডিভাইসের কনফিগারেশনের রেসপেক্টে আমরা সিএলআই যে কনফিগারেশন গুলো করি আর কি। তো এটার আরেকটা মোড আছে হচ্ছে শেল মোড। শেল মোডে গিয়ে আমরা হচ্ছে লিনাক্সে যেমন ডিফারেন্ট ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, ডিরেক্টরি মুভ করতে পারি, রিনেম করতে পারি। মানে লিনাক্সের অলমোস্ট কমান্ড হচ্ছে ওই শেল প্রম্পটেই সাপোর্টেড। হ্যাঁ, তো শেল প্রম্পটে গেলে আমরা হয়তো ভার ভার ডট টেম্প এই ডিরেক্টরি পাবো আর কি। এটা ডিফল্ট প্রতিটা জুনোস ডিভাইসে এই ডিরেক্টরিটা থাকে, ভার স্ল্যাশ টেম্প। তো আমরা এই স্ক্রিপ্টের মাধ্যমে যেটা জানতে চাচ্ছি, এই var.temp এই দুইটা রাউটারে সে লগ ইন করবে। লগ ইন করার পরে দুইটা হতে পারে, মাল্টিপল হতে পারে, লিস্টটা আপনি বাড়াই নিতে পারেন যদি মাল্টিপল হয় আর কি। এই নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে ডিরেক্টরির ইউজেস বের করবে, ইউজেস ডিটেলস বের করবে। তো এখানে ফাংশনটা কিভাবে কাজ করবে আমাদের, এটা হচ্ছে গত ক্লাসে বলছিলাম মেন ফাংশন। তো মেন ফাংশনকে কল করবে। মেন ফাংশনটা হচ্ছে ফার্স্ট এই এই হচ্ছে আমার মেন ফাংশন। এটা হচ্ছে স্টার্ট টাইম। তারপরে উইথ মাল্টি প্রসেসিং আমরা হচ্ছে যখন নেট মিকো নিয়ে আলোচনা করছিলাম, মাল্টি প্রসেসিং যে একবারে আমি প্যারালালি কয়টা ডিভাইসে আমার কমান্ড এক্সিকিউট করব। যদি আমার দেখা যাচ্ছে যে নাম্বার অফ ডিভাইস অনেক বেশি হয়, 100-200 ডিভাইস হয়, সেই ক্ষেত্রে একইবারে যদি প্যারালালি 100টা ডিভাইসে আমি স্ক্রিপ্ট রান করি, যেহেতু সিঙ্গেল একটা মেশিন থেকে এক্সিকিউট হচ্ছে, সেহেতু এখানে থ্রেডের একটা ক্যালকুলেশন আছে। ইন দ্যাট কেস আমরা বলছিলাম পুলিং করব, মাল্টি প্রসেসিং পুলিং। তো এখানে যেহেতু আমরা দুইটা ডিভাইস নিয়ে কাজ করতেছি, তো এখানে আমরা ডিফল্ট নাম্বার অফ প্রসেস বা মাল্টি প্রসেস আমরা সিঙ্গেল ধরে নিয়েছি ডিফল্ট। আপনি যদি এখানে মাল্টিপল দিতে চান তো এখানে নাম্বারটা বাড়াই দিলে হবে, অথবা এটা ইনপুটের মাধ্যমে আমরা নিতে পারি। ওকে, যেমন ইউজার আইডি পাসওয়ার্ড যেভাবে নিই, এই নাম্বারটাকে আমরা ইনপুট মেথডের মাধ্যমে নিতে পারি। দ্যাটস ইট। আচ্ছা, তো মাল্টি প্রসেসিং এর মাধ্যমে যখন আমি ডিভাইসে প্যারালালি এই নির্দিষ্ট একটা ডিরেক্টরির প্রসেস ইউটিলাইজেশন চেক করতে যাব, তখন আমাকে এখানে প্রসেস ইকুয়াল টু নাম্বার অফ প্রসেস। যদি সিঙ্গেল হয় তাহলে তার কিছু বলার দরকার নাই, আর যদি মাল্টিপল হয় নাম্বারটা আমরা বাড়াইতে পারি অ্যাজ প্রসেস পুল। তো প্রসেস পুল যখন সে ম্যাপ করবে, তো ম্যাপের সাথে সে কি করবে, চেক ডিরেক্টরি ইউজেস, এটা একটা ফাংশন। এই ডিরেক্টরি ইউজেস এর সাথে ডিভাইসেস এর একটা ম্যাপ করে দিবে। তার মানে হচ্ছে সে এখানে ডিভাইস কয়টা রাখছে, দুইটা। প্রথমে 4 এই রাউটারের রেসপেক্টে ক্যালকুলেশন গুলো করবে, তারপরে 7 রাউটারের রেসপেক্টে করবে। ওকে, তো এই মাল্টি প্রসেস পুলের ম্যাপ ফাংশন কি করবে, এই ফাংশনের সাথে এই লিস্টের একটা ম্যাপিং মেকানিজম করে দিবে আর কি। ওকে, এটা ডিফারেন্ট ওয়েতেও আমরা করতে পারতাম। যেহেতু মাল্টি প্রসেসের ভিতরে ম্যাপ নামে একটা মানে অ্যাট্রিবিউট আছেই ইন্টিগ্রেট করার জন্য আর কি, এই জন্য আমরা এভাবেই করছি। চেক ডিরেক্টরি ইউজেস। তো এখন হোস্ট, সে এখানে কি করছে, একটা হোস্ট পাসিং করছে। হোস্ট মানে হচ্ছে এখানে ডিভাইস যে আইপিটা নিয়ে আসছে সেই আইপিটা। আমি এখানে ব্র্যাকেটের ভিতরে হোস্টও লিখতে পারি, আবার চাইলে এখানে ডিভাইসেসও লিখতে পারি, একই কথা। ফাংশনে সে কি করবে, একটা ভ্যালু রিটার্ন করবে আর কি। সে একটা ভ্যালু করবে, মানে একটা ভ্যালু নিয়ে
এই ফাংশনের কাছে যেতে হবে। যদি উইদাউট ভ্যালু নিয়ে যায় সে এই ফাংশনের ভিতরে ঢুকতে দিবে না। আমি একটা কিছু নিয়ে গেলাম, তাহলে হোস্ট ইকুয়াল টু আমি 0.4 এই আইপি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই হোস্টের হোস্ট ইকুয়াল টু হোস্ট, তার মানে কত আসলো এই আইপিটা 0.4। ইউজার ইকুয়াল টু ইউজার, মানে এই ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে আমরা যে ইউজারটা ইনপুট দিব অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমাদের ল্যাবের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাকে সে কি করবে অ্যাজ ল্যাবের ভিতরে রাখবে। ঠিক আছে, ওই ডিভাইস রেখে সে ডিভাইসে লগ ইন করার পরে এফএস ইজিক্যাল টু এফএস, এফএস হচ্ছে একটা ফাংশন। এটা কোথায় থেকে আসছে, সেটা হচ্ছে যে এই মডিউল থেকে আসছে, ফ্রম jnpr.junos utils.fs ইম্পোর্ট এফএস। এই এফএস মানে হচ্ছে ফাইল সিস্টেম, মানে জুনিপার রাউটারের রেসপেক্টে ফাইল সিস্টেম। তাহলে এখানে ডেভ আসলো, ডেভ মানে হচ্ছে 4, এই 4 নম্বর রাউটারের ফাইল সিস্টেম হচ্ছে সে কোথায় রাখলো এফএস, এফএস এর ভিতরে রাখলো। তারপরে প্রিন্ট চেকিং পার্সেন্টেজ অফ হোস্ট এন্ড, তার মানে হচ্ছে এইখানে যে হোস্টের যে আইপিটা, সেই হোস্টের আইপিটা এখানে নিবে এই জন্য, এবং ডিরেক্টরি নেমটা নেওয়ার জন্য এই দুইটা ভ্যারিয়েবল আমরা এখানে রেখে দিচ্ছি, তারপরে এন্ড করে দিচ্ছি। প্রিন্ট এফএস ডট ডিরেক্টরি ইউজেস, এফএস ডট ডিরেক্টরি, এফএস এই এফএসটা, এই ডিরেক্টরি ইউজেসটা হচ্ছে এই এফএস এর অন্তর্গত একটা ফাংশন, যে ফাংশনটা কি করবে এই ডিরেক্টরির, এই যে ডিরেক্টরি var স্ল্যাশ টেম্পের রিলেটেড প্যারামিটার গুলো আমরা যেগুলো চাচ্ছি ওই রিলেটেড প্যারামিটার গুলো সে এখানে প্লেস করতে পারবে। আচ্ছা, এটা আমরা হচ্ছে ট্রাই এক্সেপ্টে এটা নিয়ে আসছি এই কারণে, কারণ হচ্ছে এর আগে আমরা শিখছি যে নেটমিকো অথবা হচ্ছে প্যারামিকো বা আম, অন্য যে মডিউলগুলো আমরা শিখছি, সেই ক্ষেত্রে আমরা যদি ট্রাই এক্সেপ্ট ব্যবহার না করি, পাইথনের স্ক্রিপ্ট একটা সার্টেন টাইম, মানে একটা সার্টেন লাইনে যাওয়ার পরে সে আর আগাইতে পারে না যদি ফেল করে। হ্যাঁ, হয় ডিভাইস আনরিচেবল বা সামথিং ইজ, এই কারণে আমরা ট্রাই অ্যাকসেপ্ট ব্যবহার করি। ওকে, কানেকশন কানেক্ট রিফিউজ এরর, এটা নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য হতে পারে। এটা একটা যদি মানে আমি ডিভাইসে লগ ইন না করতে পারি। তারপরে কানেক্ট টাইম আউট এরর, এটা হচ্ছে একটা এরর যদি ডিভাইসে লগ ইন না করতে পারি। তারপরে কানেক্ট অথেন্টিকেশন এরর, যদি আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দিই। আর যদি সব কিছু ঠিকঠাক মতো দেই, তাহলে সেই এই ডিরেক্টরি ইউজেসটা আমাকে, কোন ডিরেক্টরির, এই ডিরেক্টরির স্ল্যাশ ভার স্ল্যাশ টেম, এই ডিরেক্টরি ইউজেসটা আমাকে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে মূলত দুইটা ফাংশন, একটা মেন ফাংশন আর একটা হচ্ছে ডিরেক্টরি। মেন ফাংশনটা আমরা এখানে ব্যবহার করছি মাল্টি প্রসেসিং এর ক্ষেত্রে, যদি দুইটার থেকে 200টা ডিভাইস হয় তখন এখানে নাম্বার অফ প্রসেস নিয়ে তখন আমরা কাজ করব, যে অ্যাট এ টাইমে প্যারালালি কয়টা ডিভাইসে আমার এই স্ক্রিপ্টটা এক্সিকিউট করবে। ওকে, আচ্ছা, তো এইটা আমরা এখন একটু টেস্ট করে দেখব। এখানে দেখেন যে ইম্পোর্ট ডিভাইস, এটা আমরা আগে থেকে এই মডিউল সম্পর্কে জানি। তারপরে এখানে অতিরিক্ত একটা আসছে এক্সেপশন, তো ওইখানে আমরা নেটমিকোর ক্ষেত্রে এক্সেপশন দেখছিলাম। ঠিক আছে, যেহেতু এখানে জুনিপার নিজস্ব যে মডিউল আছে তার তার ভিতরে এক্সেপশনের প্যারামিটার গুলো এখানে ইনক্লুডেড, তো এখানে আলাদাভাবে আর নেটমিকোকে কল করার দরকার নাই, এটার ভিতরে এক্সেপশন আছে। তো এক্সেপশন গুলো কি কি আছে এখানে দেওয়া আছে, এই এক্সেপশন গুলো। আর মাল্টি প্রসেসিং হচ্ছে যে প্যারালালি কতগুলো ডিভাইস আপনি অ্যাট এ টাইম কমান্ড গুলো এক্সিকিউট করবেন, দ্যাটস ইট। টাইম, এটা হচ্ছে শুধু টাইম এক্সিকিউশন টাইমটাকে বের করার জন্য স্টার্ট টাইম এবং এন্ড টাইমটাকে ক্যালকুলেট করে কতক্ষণ আপনার লাগলো এই টোটাল স্ক্রিপ্টটা এক্সিকিউট করতে, এটা বের করার জন্যই মূলত টাইম। আর গেট পাস হচ্ছে পাসওয়ার্ড ইন্টারেক্টিভ প্রম্পটে নেওয়ার জন্য। এই ছিল হচ্ছে আমাদের কমান্ডের টোটাল ডিটেলস কথাবার্তা। আমরা একটু প্লে করে দেখি। ন্যানো, আজকে তারিখ হচ্ছে 25/9/21/1.py Python 3। তো
admin lpam@123 checking 0.4 checking 0.5 checking 0.4 কোন ডিরেক্টরি চেক করতেছে var temp সাইজ হচ্ছে 36k ব্লকস হচ্ছে 72 কত বাইটস ডিটেইলস 7 var temp সাইজ হচ্ছে 36k মানে আমাদের নরমালি হচ্ছে ডিরেক্টরি যেটা হয় আমরা তো ব্যান্ডউইথটাকে কি আহ, ছোট কে দিয়ে সাধারণত রিপ্রেজেন্ট করি আর কি কেবিপিএস আর মেমোরি বা ডিস্ক এগুলোকে বলা হয় বড় কে অথবা বড় এম এভাবে রিপ্রেজেন্ট করা হয় বাইটস ওইভাবে দেখাচ্ছে তারপরে দুইটা এক্সিকিউট করার পরে চেক করার পরে এখানে সে দেখাচ্ছে যে এটার সময় লাগছে হচ্ছে 3 সেকেন্ডের মতো সময় লাগছে এক্সিকিউশন টাইম। আচ্ছা, তো আমরা এখানে জুনিপারের সিম্পল একটা ডিরেক্টরি রেসপেক্টে আমরা দেখলাম যে কোনো ডিরেক্টরি রেসপেক্টেই আমরা এটা চেক করতে পারি। তো জুনিপার ভার স্ল্যাশ টেম্পে নর্মালি আমরা কি করি যখন হচ্ছে দেখা যাচ্ছে জুনিপার ডিভাইসের আইওএস বা সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য কোনো সফটওয়্যার দেখা যাচ্ছে যে আমরা পোর্টেবল সেটা পেন ড্রাইভ হতে পারে হার্ড ডিস্ক হতে পারে হ্যাঁ পোর্টেবল করে আমরা সরাসরি দেখা যাচ্ছে ইনস্টল করতে পারি আবার অনেক সময় দেখা যাচ্ছে সরাসরি না করে ভার টেম্পে ওই সফটওয়্যারটা নিয়ে তারপর ওইখান থেকে আবার আমরা ইনস্টল করতে পারি মানে বিভিন্ন ওয়ে আছে তো ওখান থেকে ইনস্টল করতে পারি তো ওখান থেকে ইনস্টল করাই বেটার কারণ হচ্ছে দেখা ওই যে ডিভাইসে বসে আছে ওই ডিভাইস থেকে আমি ইনস্টল করতেছি রিস্কটা কম থাকে আর কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা ভুলে যাই যে ভার টেম্পে দেখা যাচ্ছে যে ওই ইটার রাখছিলাম দেখা যাচ্ছে ইনস্টলেশন প্রসেস কমপ্লিট করার পরে যে ইনস্টলেশন মানে যে জিপ ফাইলটা আমরা ওখানে কপি করছিলাম ওইটাকে দেখা যাচ্ছে ডিলিট করতে ভুলে যাই বা সামথিং এরকম কিছু। তো ইন দ্যাট কেস এই জন্য আমি ভার টেম্পের টাকে আমি একটা ইম্পর্টেন্ট ডিরেক্টরি কনসিডার করে এই এক্সাম্পলটা রেডি করছিলাম। আচ্ছা, যে কোনো ডিরেক্টরি হতে পারে আপনার ক্ষেত্রে। ওকে, number one example then number two configuring devices using Juno SPIZ আমরা Juno SPIZ দিয়ে আসলে কনফিগারেশন গুলো দেখতেছি তারপরে জিনজা টু টেমপ্লেটস মানে এখানে নতুন একটা শব্দের ইন্ট্রোডিউস করতে হচ্ছে আমাকে জিনজা টু টেমপ্লেট হচ্ছে আমি কি করব আহ, একটা টেক্সট ফাইল জেনারেট করব টেক্সট ফাইলে যেমন এখানে একটা এই কনফিগারেশন টা আমরা আমাদের জুনিপার যে দুইটা রাউটার আছে এই দুইটা রাউটারে এই কনফিগারেশনটা আমি কি করব প্লেস করব এটা হচ্ছে একটা টেক্সট ফাইল খেয়াল করেন এটা একটা টেক্সট ফাইল তো এই টেক্সট ফাইলে আমি যেখানে ডিএনএস সার্ভার দেখেন এই কমান্ডটুকু জুনিপার রাউটারের ক্ষেত্রে ফিক্স আমি যদি ডিএনএস সার্ভার কনফিগার করতে চাই জুনিপার রাউটারে তো আমি এখানে সেট সিস্টেম নেম সার্ভার দিব তারপর এখানে রেসপেক্টিভ আইপি দিব যেমন আইএসপি এক্সওয়াইজেড এর জন্য ডিএনএস সার্ভার একরকম হবে আইএসপি এবিসির জন্য দেখা যাচ্ছে ডিএনএস সার্ভার অন্যরকম হবে আর এনটিপি সার্ভার ভিন্ন হবে এসএনএমপি ইনফরমেশন ভিন্ন হবে ঠিক আছে তো এইখানে আমরা এই ভ্যারিয়েবল গুলোকে কি করছি টেক্সট ফাইলে ভ্যারিয়েবল হিসেবে রাখছি এটাকে বলে হচ্ছে জিনজা টু টেমপ্লেট তো এখানে ভ্যারিয়েবল হিসেবে রাখছি এবং এটা হচ্ছে একটা টেক্সট ফাইল এই টেক্সট ফাইলের কনফিগারেশন আমরা হচ্ছে আমার জুনিপার রাউটারে কনফিগার করব তো এই এই টেমপ্লেটটা যেটা আমরা রেডি করছি এই টেমপ্লেটের যে ভ্যারিয়েবল বা ভ্যালুগুলো আমরা আমাদের যে পাইথন ফাইলটা থাকবে ওই পাইথন ফাইলের ভিতরে কনফিগারেশন ডাটার ভিতরে আমরা বলে দিব যেমন ডিএনএস সার্ভারের আইপি হবে এটা তারপর এনটিপি সার্ভারের আইপি হবে এইটা তারপরে হচ্ছে এসএনএমপি লোকেশন এলপিএম ল্যাব এসএনএমপি কন্টাক্ট এলপিএম তারপরে এসএনএমপি কমিউনিটি হচ্ছে এলপিএম এবং ট্র্যাপ সার্ভার হচ্ছে 192.168.122.100 এটা হচ্ছে স্যাম্পল একটা ডাটা আর কি হ্যাঁ আমি এখানে পাইথন ফাইলে ডেটাগুলো বলে দিলাম এই ভ্যালুগুলো হবে বেসিক্যালি যখন কমান্ড এক্সিকিউট হবে তখন এই লাইনগুলো ফুল এক্সিকিউট হবে ভ্যারিয়েবল এখান থেকে এই ভ্যালুগুলোকে সে পিক করবে ডিএনএস সার্ভার এনটিপি সার্ভার এই ভ্যালুগুলোকে সে এই টেক্সট মোডে যে কনফিগারেশনটা লেখা এখান থেকে ভ্যালুগুলোকে নিয়ে এখানে বসাই দিয়ে এইখানে যে কমান্ড ডিসক্রিপ্টটা রেডি হবে
ওই স্ক্রিপ্টটাই ফাইনালি আমার এই পাইথন ফাইলটা এক্সিকিউট করবে। আচ্ছা, তো প্রথমে দুইটা এই 3 লাইন তো ভেরি সিম্পল, জাস্ট মডিউল ইনসার্ট, যে মডিউলগুলো আমাদের লাগবে এই 3টা মডিউল সম্পর্কে আমরা জানি। এটা কনফিগারেশনের রেসপেক্টে, এটা হচ্ছে ডিভাইসে লগইনের রেসপেক্টে, আর এটা হচ্ছে পাসওয়ার্ড ইন্টারেক্টিভ প্রম্পটে নেওয়ার জন্য। ওকে, এই দুইটা ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য কনফিগ ফাইল, আমি যে জুনোস কনফিগ টেক্সট যে ফাইলটা তৈরি করছি এটা একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছি, সেটার নাম দিছি কনফিগ ফাইল। কনফিগ ডাটা, যেখানে এই যে ভ্যারিয়েবল গুলো যে আমি আমার মতো করে লিখে রাখছি, সেখানে ভ্যালুগুলো পাস করার জন্য এই কনফিগ ডাটা এইখানে আমরা বলে দিছি যে এই ভ্যালুগুলো সে পাস করবে। আচ্ছা, তো এই লাস্টে হচ্ছে কি আছে, কনফিগ ডিভাইস নামে একটা ফাংশন আমরা কল করছি। মেন ফাংশন থেকে কনফিগ ডিভাইসে সে কি করবে, যে ডিভাইস ইকুয়াল টু জুনোস আন্ডারস্কোর ডিভাইসেস ফাইল ডট টিএক্সটি। তো এই ফাইলটাতে কি থাকবে, এই ফাইলটাতে থাকবে হচ্ছে আমি যতগুলো রাউটার কনফিগার করতে চাচ্ছি ওই অতগুলো রাউটারের আইপি গুলো থাকবে হচ্ছে কার ভিতরে, ডিভাইস, এই যে জুনোস আন্ডারস্কোর ডিভাইসেস আন্ডারস্কোর ফাইল ডট টিএক্সটি। এটাকে, এই ফাইলটাকে আমি রাখতেছি ডিভাইস নামক একটা ভ্যারিয়েবলের ভিতরে। তো এইখানে যেহেতু মাল্টিপল আইপি থাকবে, মাল্টিপল লাইন থাকবে একটা ফাইলের ভিতরে, তাহলে আমাকে রাউটারে ঢুকতে হবে একটা একটা করে। তাহলে আমাকে এই ডিভাইস ফাইলটাকে ওপেন করে একটা একটা করে রিড করতে হবে, রিড করে তারপরে স্পেসিফিক ডিভাইসে লগ ইন করতে হবে। তো জুনোস ডিভাইস রিড এফ ডট রিড লাইন্স, প্রতিটা লাইন রিড করে সে রাখলো। জুনোস ডট ডিভাইস এক্স ডট স্ট্রিপ ফর এক্স ইন জুনোস ডিভাইস। তো এটা কি করবে, এইটা এই ফরের ক্ষেত্রে যদি আমরা বলি যে এক্স এখানে কি রিটার্ন করবে, জুনোস ডিভাইসেস, তাহলে সবগুলো লাইনকে সে রিড করে এই জুনোস ডিভাইসের ভিতরে রাখবে। এক্স হচ্ছে কি করবে, একটা লিস্টের ইটারেশন করবে, ইটারেশন করে এক্সটাকে এখানে প্লেস করে বামে ডানে কোনো স্পেস থাকলে এটাকে বাদ দিয়ে একটাকে জুনোস ডিভাইসের ভিতরে নিয়ে আসবে, নিয়ে এসে একটা একটা করে সবগুলোকে নিয়ে এই জুনোস ডিভাইসের ভিতরে রাখবে কি হিসেবে, অ্যাজ এ লিস্ট। কারণ এটা স্টার্টিং থার্ড ব্র্যাকেট এন্ডিং থার্ড ব্র্যাকেট, অ্যাজ এ লিস্ট হিসেবে জুনোস ডিভাইসের ভিতরে আমরা পেয়ে গেলাম। এবার একটা লিস্টকে কিভাবে ইটারেট করতে হয় ফর লুপের মাধ্যমে, এটা আমরা সিম্পলি জানি। তো ফর লুপের মাধ্যমে এই জুনোস ডিভাইসটাকে আমরা ইটারেট করলাম, ইটারেট করে ডিভাইস নামক যে মডিউল, এই মডিউলের মাধ্যমে আমরা ডিভাইসে লগ ইন করলাম। তাহলে এখানে ডিভাইসের যে আইপি সেটা কার ভিতরে থাকবে, জুনোস ডিভাইসের ভিতরে থাকবে। আমাদের দুইটা রাউটার, তাহলে দুইবার ইটারেশন হবে। ইউজার আমরা ইন্টারেক্টিভ প্রম্পটে নিব, পাসওয়ার্ড আমরা ইন্টারেক্টিভ প্রম্পটে নিয়ে এটাকে ওপেন করলাম, একই লাইনে লিখে দিচ্ছি ডট ওপেন। তারপর উইথ কনফিগ dep as cu, তো cu ডট লোড টেমপ্লেট পাথ কনফিগ ডট ফাইল, আমার এই কনফিগ ফাইল যেটা আমরা রাখছি কনফিগ ফাইল যেই ভ্যারিয়েবলের ভিতরে, তো টেমপ্লেট পাথ হচ্ছে কি কনফিগ ফাইল, সেম ডিরেক্টরিতেই আমি রাখছি। এই পাইথন ফাইল যে ডিরেক্টরিতে, জুনোস কনফিগ ফাইলও সেম ডিরেক্টরিতে। যদি সেম ডিরেক্টরিতে না থাকে সেইখানে আপনি ডিরেক্টরিটা এখানে বলে দিবেন, লাইক মনে করি যে স্ল্যাশ এমএনটি স্ল্যাশ কনফিগ ডট জুনোস আন্ডারস্কোর কনফিগ ডট। ওকে, তাহলে ফাইলটা পাইলো সে। তারপরে টেমপ্লেট ভার্স কনফিগ ডাটা, টেমপ্লেট কি ভার্স, যেখানে আমরা ভ্যারিয়েবল গুলো পাস করছি, এটাকে বলে হচ্ছে টেমপ্লেট আন্ডারস্কোর ভার্স। এই টেমপ্লেট ভার্স আমি এই যে জিঞ্জার জিঞ্জার টু টেমপ্লেট যেটা বলতেছে, আমরা যদি এটা ব্যবহার না করি তাহলে আসলে এই জিনিসগুলো পাবো না এক্সট্রা। টেমপ্লেট ভার্স কনফিগ ডাটা, এই যে কনফিগ ডাটা, এখান থেকে ডাটা সে ভ্যারিয়েবল গুলোতে পুট করবে। ফরম্যাট সেট মার্জ হচ্ছে ট্রু, মানে কনফিগারেশন মার্জ করবে। তারপরে কমিট, কমিট করবে, তারপরে 30 সেকেন্ডের ভিতরে কমিট টাইম আউট হবে। প্রিন্ট কমিটিং দ্য কনফিগারেশন অন ডিভাইস ফরম্যাট জুনোস ডিভাইস, যখন যে ডিভাইসে সে কমিট করবে তখন দেখাবে যে 4 নম্বর রাউটারে কমিট করছে বা 7 নম্বর রাউটারে কমিট করতেছে দেখাবে। তারপরে কি করবে, ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে চলে আসবে। তারপরে আবার এই ফর লুপটা এক্সিকিউট হবে আর একটা রাউটারের জন্য। এইভাবে যত রাউটার থাকবে একের পর একে সে এক্সিকিউট করতে থাকবে। এই ছিল হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। এটা হচ্ছে ডিভাইস কনফিগারেশনের জন্য। এখানে আপনার ইচ্ছা মতো কনফিগারেশন আপনি প্লেস করতে পারেন।
আপনি একটা কাস্টমার কমিশনিং করেন, লাইক এক্সাম্পল কাস্টমার কমিউনিকেশন, মানে কমিশন করতে হইলে আমি যদি সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে বলি, 4টা ভিলেন মিনিমাম দিতে হয়। যে ইন্টারনেটের জন্য একটা ভিলেন, বিডিএক্স এর জন্য একটা ভিলেন, জিজিসির জন্য একটা ভিলেন, এফএন এর জন্য একটা villain। তাহলে 4টা ভিলেন। তাহলে ভিলেন আইডি গুলো আপনি তো কাস্টমার রেসপেক্টে আলাদা আলাদা হয়, ওইটা আপনি এখানে বলে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই টেমপ্লেটটা ফিক্স থাকলো। তারপরে হচ্ছে কি, যে আইপি দেওয়ার পরে কাস্টমারের সাথে বিজিপি করতে হয়, তাহলে বিজিপি করতে হইলে আইপি গুলো আলাদা আলাদা হয়। তারপরে যদি বিজিপি করতে হয় তাহলে কাস্টমারের কি এস নাম্বারটা আলাদা হয়। শুধু সিমিলার থাকে কি, আপনি যে রাউট, লাইক হচ্ছে জিজিসির ক্ষেত্রে আপনার সিম্পল এক, মানে সর্ট অফ রাউট দেখা যাচ্ছে একটা হতে পারে, মাল্টিপল হতে পারে, ওই কয়েকটা রাউটই হচ্ছে জিজিসি রেসপেক্টে প্রতিটা কাস্টমারকে কিন্তু ওই রাউট গুলোই কিন্তু আপনি দিচ্ছেন। ঠিক আছে। তারপরে এফএন এর ক্ষেত্রেও কিন্তু ওই রাউট গুলোই দিচ্ছেন, একই পলিসি ইম্পোর্ট মানে এক্সপোর্ট করতেছেন। বিডিএক্স এর ক্ষেত্রেও তাই, ইন্টারনেটের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে যে রিপিটেশন গুলো হচ্ছে, এই রিপিটেশন গুলো আমরা চাইলে কি করতে পারি, অটোমেটেড করতে পারি। ঠিক আছে। তো এটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা একটু টেস্ট করে দেখি যে config.txt এই ফাইলটা আমি হয়তোবা ক্রিয়েট করে রাখছি, যেহেতু আমরা টেস্ট করছিলাম। আমি config.txt জাস্ট আমি দেখাই দিই ওই ফাইলটাই কিনা। হ্যাঁ, সেম ফাইল। তারপরে আরেকটা ফাইল এখানে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে junos device.txt ক্যাট। এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে যে দুইটা রাউটারে আপনি লগ ইন করতে চাচ্ছেন। মানে আমার ল্যাবে দুইটা রাউটার, এই জন্য এখানে দুই দেওয়া, দুইটা রাউটারের এন্ট্রি দেওয়া। যদি 200টা রাউটার হইতো 200টা রাউটারের এন্ট্রি এখানে আমরা দিতে পারতাম, একই কথা। আচ্ছা, তাহলে এই দুইটা ফাইল আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা এখন একটা নতুন একটা ফাইল, পাইথন ফাইলটা জাস্ট ক্রিয়েট করি। পাইথন ওকে, admin ljm@1 committing the configuration on device 0.4, committing the configuration on devices 0.7। আপনার এই যে লাইন অফ কনফিগারেশন, এই টোটাল কনফিগারেশন ডান। আপনারা মনে করতেছেন যে আহ, আমার এই 4টা রাউটারের ক্ষেত্রে আমি যে এখানে ডিভাইসের যে ভ্যালুগুলো পাস করছি, 4টা রাউটারের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু 8টা রাউটারের ক্ষেত্রে এই ভ্যালুগুলো হবে না, ডিফারেন্ট ভ্যালু হবে। ঠিক আছে, ডিফারেন্ট ভ্যালু হবে। তাহলে আপনি কি করতে পারেন, কনফিগ ডাটা এখানে কোথায় কল করছেন, এইখানে কল করছেন। এখানে একটা, এই যে এটার ভিতরে ঢুকে জাস্ট একটা এখানে ইফ এলস কন্ডিশন দিয়ে দিবেন। কনফিগ ডাটা এখানে দুইটা করে দিবেন, কনফিগ ডাটা 1, কনফিগ ডাটা 2। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন ভাবে করা যায়। আচ্ছা, এইবার আমরা এটা চেক করলাম। তো এটা চেক করার পরে আমাদের যে ডিভাইসের যে কনফিগারেশনের যে এটা ছিল, যে এই কনফিগারেশন গুলো আমাদের ডিভাইসে আসলো কিনা, যেমন ডিএনএস সার্ভার 0.1, এনটিভি সার্ভার, তারপরে এসএনএমপি, আমরা একটু চেক করে দেখতে পারি যে আমাদের রাউটার 4 শো ডিসপ্লে, ডিসপ্লে আমরা তো নরমালি সেট দেই কনফিগারেশনের জন্য। হ্যাঁ, এটা ডিফারেন্ট ফরম্যাটে আবার দেখা যায়, ডিসপ্লে এক্সএমএল ফরম্যাটে দেখা যায়, তারপরে আরপিসি ফরম্যাটে দেখা যায়। ঠিক আছে। যেমন আমি যদি এক্সএমএল ফরম্যাটে দেখি, এক্সএমএল ফরম্যাটে তখন আমাকে এইভাবে দেখাবে। যেমন আমরা হোস্ট নেম মানে হোস্ট নেম স্টার্ট, আমরা নরমালি হচ্ছে এইচটিএমএল ট্যাগের যে ক্যারেক্টারিস্টিক, এক্সএমএলটা হচ্ছে অনেকটা এইচটিএমএল ট্যাগ যেভাবে আমরা স্টার্ট এন্ডিং করি ওই রকম ভাবেই দেখায় হায়ারার্কি ওয়েতে। যেমন এটা হচ্ছে সিস্টেমের ভিতরে
একটা হচ্ছে ট্যাগ, মানে নেস্টেড ট্যাগ, এটা হোস্ট নেম এবং এটা হোস্ট নেম শেষ, মাঝখানে হচ্ছে হোস্টের নাম। আমরা এইভাবেই কিন্তু কনফিগারেশন যদি এক্সএমএল ফরম্যাটেও প্লেস করি তাও জুনিপার ডিভাইস বুঝবে এবং কনফিগারেশন নিবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট। তো আমরা এক্সএমএল ফরম্যাট নিয়ে এখানে আলোচনা করব না অত, এটা ডেভঅপস এর বিষয়। আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে সেট। সেটে দেখি, সেটে আমরা নেম নেম সার্ভার আসছে, তারপরে এসএনএমপি রিলেটেড ইনফরমেশন গুলো, এসএনএমপি ট্র্যাপ ওখানে যেভাবে দিছিলাম ওখানে আসছে, এনটিপি কনফিগারেশন, এনটিপি এনটিপি 0.1 সেট করছিলাম, এটাও আসছে। ঠিক আছে, কারেক্টলি এই কনফিগারেশন গুলো প্লেস হয়েছে। ওকে, এখন আমরা আসবো হচ্ছে আরেকটা স্ক্রিপ্টে, যে স্ক্রিপ্টটা পাইজেট আমাকে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখাবে। আমাকে কি করবে, একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখাবে। পাইথনে গ্রাফিক্যাল ইন্টারফেস দেখানোর জন্য আলাদা একটা মডিউল প্রয়োজন হয় বা লাইব্রেরির প্রয়োজন হয়, এটাকে বলে হচ্ছে কিন্টার প্যাকেজ। মানে টি কিন্টার, মানে টি কিন্টার বলে আসলে, মানে যখন স্পেলিং করতে হয়, প্রোনাউন্সিয়েট করতে হয়, তখন বলে কিন্টার প্যাকেজ, পাইথনের কিন্টার প্যাকেজ। তাহলে পাইথনের কিন্টার প্যাকেজ সম্পর্কে আমরা একটু জানবো। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনাকে দিবে আর কি। হ্যাঁ, কিন্টার প্যাকেজ সম্পর্কে একটু জানবো, তারপরে আমরা আমাদের স্ক্রিপ্টে আসবো। দেখি কিন্টার প্যাকেজ কি বলে। পাইথন এর মডিউল প্যাকেজের অভাব নেই। ওকে, আচ্ছা, কিন্টার পাইথন ইন্টারফেস। জাভা দিয়ে কি নেটওয়ার্ক অটোমেশন করা যায়? ওখানে জাভা দিয়ে মাইক্রো সার্ভিসেস এর একটা ইয়ে আছে, আমি করি নাই, আহ, সেহেতু আমি বলতে পারছি না। এটাই তো বেস্ট নাকি? হ্যাঁ, পাইথন বেসড, এই জন্য দিস ইজ ওপেন সোর্স। ঠিক আছে, পাইথন তো লাইব্রেরি অনেক বেশি। হ্যাঁ লাইব্রেরি অনেক বেশি, হিউজ লাইব্রেরি, আর নিজের মতো করে লাইব্রেরি তৈরি করে ওই লাইব্রেরি আপনি আবার নিজের মতো করে ইউজ করতে পারবেন। মানে তৈরি করা আছে এরকম লাইব্রেরির উপরে আপনাকে বসে থাকতে হবে এরকমও না, আপনি কাস্টমাইজ লাইব্রেরি তৈরি করতে পারবেন। আচ্ছা, the tkinter package tk interface is the standard Python interface to the TCL or tk GUI toolkit, graphical user interface toolkit. Both tk and Kinter are available on most Unix platforms including macOS as well as on Windows system. তার মানে হচ্ছে এই কিন্টার প্যাকেজটা বা পাইথনের লাইব্রেরিটা আমাদের যখন আমরা পাইথন ইনস্টল করি, পাইথনের সাথে ডিফল্ট ইনস্টলেশন হয়ে যায়, মানে আলাদা করে আর ইনস্টলেশনের প্রয়োজন নাই। ঠিক আছে, আলাদা করে এটাকে ইনস্টলেশনের আর প্রয়োজন নাই। তো এখানে কি কি আছে আমরা একটু দেখি। আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই আমাকে কি করতে হবে, কিন্টার ইম্পোর্ট স্টার, আমি সবগুলো প্যাকেজ যদি নিতে চাই, যদি অনলি টিটিকে প্যাকেজ নিতে চাই তাহলে টিটিকে দিব, আর যদি সবগুলো নিতে চাই সবগুলো দিতে পারি। তবে আমরা যদি জেনে যাই কোনটা আসলে দরকার আর কোনটা আমাদের আপাতত এই প্রোগ্রামের জন্য দরকার না, এটা যখন জানবো তখন আমরা নির্দিষ্ট করে প্যাকেজ নাম বলে দিব বা মডিউলটা বলে দিব। ওকে, তো এইখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেহেতু বলতেছে, যেমন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কি বোঝায়, যেমন আমি হচ্ছে একটা ব্রাউজারে আছি, ব্রাউজারে আমি একটা কিছু লিখলাম, তারপরে সার্চ করলাম, এই এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এরকম একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমাকে এই কিন্টার, পাইথনের যে কিন্টার মডিউল, এই মডিউলটা আমাকে দিবে। ঠিক আছে, যেখানে কিনা আমি কি করতে পারবো, যেমন হচ্ছে আমরা মনে আছে কিনা জানি না যে জুনিপারের ক্ষেত্রে গুই ইন্টারফেস আছে, আবার দেখা যাচ্ছে আমরা সিসকোতে যখন কাজ করছি আগে ব্যবহার করা হয়তো এসডিএম, তো এখন দেখা যাচ্ছে যে ব্যবহার করা হয় হচ্ছে আম, কি বলে এটাকে, ডিএনএ সেন্টার, মানে মোস্ট রিসেন্ট যেটা ব্যবহার করা হয় সিসকো রেসপেক্টে, মনিটরিং প্রভিশনিং কনফিগারেশন অল রেসপেক্টে ডিএনএ সেন্টারটা ব্যবহার করা হয় বেশি। তারপরে হচ্ছে তো এগুলো সবই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমি গিয়ে বলবো যে তুমি এখন এই রাউটারের
তুমি এখন এই রাউটারের বিজিপি স্ট্যাটাসটা দেখাও, ওএস পেপের স্ট্যাটাসটা দেখাও, তারপরে হচ্ছে ইন্টারফেস আপ আছে না ডাউন আছে সেটা দেখাও। আমি কিন্তু রাউটারে লগ ইন করবো না, হ্যাঁ, আমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে রাউটারের আইপি পাসওয়ার্ড সিলেক্ট করে আমি যত মানে যা যা পেতে চাই, হ্যাঁ, এইভাবে বাটন করে হোক বা আম, এগুলো নর্মালি হচ্ছে কি লিংক লিংক বাটন। তো লিংক বাটনে ক্লিক করলে এই প্যারামিটার গুলো আমার সামনে হাজির হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমাদের এই কিন্টার প্যাকেজটা সহায়তা করবে। আচ্ছা, তো আমি সিম্পলি কিছু এক্সাম্পল আগে দেখাই কিন্টারের, তারপরে আমরা ইতিহাস। আমি উইন্ডোজ থেকেই দেখাই, আমার পাইসাম এখানে উইন্ডোজেও আছে উবুন্টুতেও আছে, যে কোনো একটাতে করতে পারেন, সমস্যা নাই। তবে এইখান থেকে যখন এক্সিকিউট করবে তখন ওই আউটপুট গুলো আসবে না, ডিরেক্ট মেশিন থেকে করতে হবে। আমি তো এটা রিমোটলি লগ ইন। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে একটা সিম্পল একটা প্রোগ্রাম দেওয়া আছে যে প্রথমে ফ্রম টিক ইন্টার ইম্পোর্ট স্টার, আমি সবই নিছি। প্রথমে সে যে একটা ফ্রেম বা একটা ডায়ালগ আমার কাছে নিয়ে আসবে, সেটাকে বলে হচ্ছে রুট ডায়ালগ। রুট ডায়ালগ, যেমন আমি একটা এই ওয়েবে যাওয়ার পরে যে কোনো একটা ওয়েবসাইটে যখন যাচ্ছি, তখন লাইক যদি আমি লাইক মনে করেন ইনস্টল ক্যাকটি এরকম একটা, এটাতেই গেলাম। এটাতে যাওয়ার পরে আমি যদি ভিউ পেজ সোর্স, এখানে দেখেন পুরো ফাইলটার কার ভিতরে আছে, এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে এবং এর এন্ডিং হয়েছে কোথায়, এইচটিএমএল দিয়ে এন্ডিং হয়েছে, স্টার্ট এবং এন্ডিং। এই এই এইচটিএমএল এর ভিতরেই আমার যাবতীয় তথ্য বা যাবতীয় ফাংশন যাবতীয় প্রোগ্রাম এই এইচটিএমএল এর ভিতরেই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এই পাইথনের আমার টিকিন্টার বা কিন্টার যে প্যাকেজ, এই প্যাকেজটা রুট মিনস হচ্ছে আমার টোটাল উইন্ডোটা, রুট মিনস হচ্ছে টোটাল উইন্ডো। এখন এই রুট ইকুয়াল টু হচ্ছে টিকে, এটা হচ্ছে একটা মানে এই কিন্টারের ফাংশন আর কি, টিকে ফাংশন। আমরা ফুল উইন্ডোটা নিলাম, উইন্ডো নেওয়ার পরে উইন্ডোরে কি থাকে, একটা টাইটেল বার থাকে। টাইটেল মানে হচ্ছে আমি যখন এই গুগলে সার্চ করছি, তো এখানে কি লেখা লেখা আসছে যে পাইথন কিন্টার, এখানে পাইথন কিন্টার গুগল সার্চ। তো এটা হচ্ছে আমাদের কি টাইটেল বার, একটা ব্রাউজারের টাইটেল বার। যখন হচ্ছে কিন্টারের যে গ্রাফিক্যাল উইন্ডোটা আসবে, ওই উইন্ডোতে আমাদের এরকম একটা টাইটেল বার আসবে। টাইটেল বারে এখানে আমি যা লিখবো, যেমন এখানে আমি লিখলাম এলপিএএম ক্লাস। ঠিক আছে, তখন ওই টাইটেল বারে লেখা থাকবে এলপিএএম ক্লাস। আচ্ছা, তারপরে আমি হচ্ছে দুইটা বাটন নিতে চাই, মানে এই রুট এইচটিএমএল, ওখানে বললাম এইচটিএমএল, আর এখানে বলতেছি হচ্ছে রুট। এই রুটের ভিতরে আমরা কি নিতে চাই, দুইটা বাটন নিতে চাই। তাহলে এখানে বাটন 1 বাটন 2, এটা দুইটা ভ্যারিয়েবল আর কি। ঠিক আছে, স্টার্টিং হবে বাটন, তারপরে হচ্ছে আমরা এটা রুটের ভিতরেও রাখতে পারি, আমরা এখানে রাখছি হচ্ছে ফ্রেমের ভিতরে। তো টেক্সট, টেক্সট এখানে আপনার যে কোনো টেক্সট আপনি প্লেস করতে পারেন। বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। প্যাড এক্স মানে হচ্ছে এক্স এক্স অক্ষ, আর প্যাড ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ, মানে লম্বা লম্বি কত সাইজ নেবেন। তাহলে এখানে দুইটা বাটনকে আমরা হচ্ছে গ্রিড গ্রিডের মাধ্যমে শো করাইতে পারি। গ্রিড মিনস হচ্ছে, যেমন আমি যদি একটা টেবিল ড্র করি, লাইক আমি যদি একটা টেবিল ড্র করি, যে এরকম একটা টেবিল ড্র করলাম, যে টেবিলে আমাদের এইরকম ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এটা আমার হচ্ছে কি রো, এই পাশটা হচ্ছে রো। তাহলে এটা হচ্ছে রো 1, রো 0, আর এটা হচ্ছে রো 1। আবার লম্বালম্বি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার কি কলাম। তাহলে এখানে এখানে হচ্ছে কলাম 0, এখানে হচ্ছে কলাম 1। তাহলে এটার কম্বিনেশন যদি লিখি, তাহলে এইখানে এই ফার্স্ট বক্সে যেটা আসবে, সেটা আসবে হচ্ছে 0,0। তারপরে পরের বক্সে আসবে হচ্ছে
0,1। তারপরের বক্সে আসবে হচ্ছে 1,0, তারপরের বক্সে আসবে 1,1। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে একটা গ্রিড। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, একটা গ্রিড অথবা বলতে পারি হচ্ছে টেবিল। যেমন রো এবং কলাম যেহেতু বলতেছি, এটাকে আমরা গ্রিডও বলতে পারি, তবে আমাদের ফাংশন হচ্ছে এটাকে গ্রিড বলে। তো এটাকে আমরা বুঝার স্বার্থে টেবিলের সাথেও কম্পেয়ার করতে পারি। আচ্ছা, তাহলে এই যে বাটনটা বসবে কোথায়, আমি দুইটা বাটন ডিফাইন করছি। এই দুইটা বাটন কোথায় বসবে, একটা বসবে হচ্ছে 0,0-তে, মানে বাটন 1টা বসবে এই জায়গায়। আচ্ছা, এবার বাটন 2 কোথায় বসবে, বাটন 2 বসবে 1,1-এ, তার মানে বাটন 2 বসবে হচ্ছে 1 এই জায়গায়। ঠিক আছে, তাহলে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমি এই প্রিন্টার প্যাকেজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিল, আমি সেখানে গ্রিড মেথডের মাধ্যমে সে কি করলাম, দুইটা বাটনকে দুইটা লোকেশনে সেট করলাম। সেট করার পরে আমি কি করলাম, আমার ওই যে বললাম যে HTML স্টার্ট এবং HTML এন্ড, এখানে রুট ডট মেইন লুপ, এটা যখন আমি প্লেস করব, তখন মানে হচ্ছে আমাদের এই প্রিন্টার প্যাকেজের এটা হচ্ছে এন্ডিং, এটা হচ্ছে স্টার্টিং, আর এটা হচ্ছে এন্ডিং, মাঝখানে যা যাবো। তো এইখানে ছিল হচ্ছে বাটনের ব্যাপারগুলো, আর এইখানে আসতেছি হচ্ছে ফ্রেম। এখন ফ্রেমটা হচ্ছে কি, যে আপনারা যখন লাইক এটা হচ্ছে একটা বক্স, বক্সে মনে করি দুইটা অংশ, এটা মনে করি একটা অংশ, এটা মনে করি অ্যানাদার অ্যানাদার পার্ট। এটা মনে করি যে একটা চিঠি একজন পাঠাচ্ছে, এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে মনে করি হচ্ছে ফ্রম। তাহলে এইখানে সে কি করে দিল, এই যে আমি যে একটা ফ্রেম, এই যে মানে ইউজার ইন্টারফেস নিলাম, এই ইউজার ইন্টারফেসে সে কি করবে, এখানে আবার টু হচ্ছে, এটা হচ্ছে টু এর জন্য ফ্রেম, মানে টু এখানে তার নিজস্ব বক্তব্যগুলো লিখবে, ফ্রম হচ্ছে তার নিজস্ব বক্তব্যগুলো এখানে লিখবে, মানে আলাদা করে দেওয়া, আলাদা করে ডিভাইড করে দেওয়া। এই কাজটা আমরা ফ্রেমের মাধ্যমে করতে পারি। তো ফ্রেমের হচ্ছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে লেবেল ফ্রেম। তারপরে হচ্ছে এটা কার ভিতরে থাকবে, রুটের ভিতরে থাকবে, মানে HTML এর যে এক্সাম্পল দিলাম। তারপরে প্যাডেক্স, মানে সে কত লম্বা হবে, লম্বা বলতে মানে কত উইডথ হবে, আর এটা হচ্ছে প্যাড ওয়াই, মানে কত হাইট হবে, আর টেক্সট, এটার ভিতরে কি টেক্সট থাকবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি কিছুটা ধারণা। এখন এটাকে যদি আমি প্লে করি, তাহলে এইরকম একটা আউটপুট আমরা পাবো, যে এখানে কি দেখাচ্ছে, দেখেন LPM ক্লাস রুট ডট টাইটেলে আমরা যা লিখছিলাম সেই লেখাটা এখানে আসতেছে LPM ক্লাস। এবং আমাদের এখানে যে ফ্রেম, এই ফ্রেমের ভিতরে যে বাটন দুইটা আছে, তো এই ফ্রেমে আমরা একটা নাম দিছিলাম টেক্সট সিলেক্ট ইওর চয়েস, এবং এখানে আমরা সাইজ বলে দিছিলাম প্যাড এক্স, মানে এই ফ্রেমের সাইজ হবে হচ্ছে, চওড়া হবে হচ্ছে 50, এবং প্যাড ওয়াই লম্বা হবে হচ্ছে 50। আচ্ছা, এখন এই যে ফ্রেমটা আসলো, এই ফ্রেমের এই বামে মানে উপরে একটা মার্জিন দেখা যাচ্ছে। তো এই মার্জিনের পরিমাণটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে এখানে আমরা আসবো হচ্ছে ফ্রেম ডট প্যাক, এখানে যদি আমরা ভ্যালু বাড়াই দেই, তাহলে এই পাশের সাইজটা বেড়ে যাবে। আর এটা হচ্ছে এই যে দেখেন, আমি ক্লিক করতেছি, ক্লিকেবল বাটন, একটা লেখা হচ্ছে সিসকো, একটা হচ্ছে জুনিপার। আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা লম্বা লম্বি আসবে কেন, এই যে আমি এখানে 0,0 আর এটা হচ্ছে 1,1 দিছি। এটা যদি আমি দিতাম 0,0, তারপরে যদি এখানে দিতাম হচ্ছে 0,1, তাহলে সিসকোর পরে এখানে আসতো জুনিপার। ঠিক আছে, তাহলে আমরা একটু চেক করে দেখি। আমার লাইক এখানে দিলাম, এটাও 0 রাখলাম, এটা 1। ঠিক আছে, তাহলে একই রোতে দুইটা কলামে বসবে, একই রোয়ের দুইটা কলামে বসবে। আমি যদি এখানে সাইজ বাড়াতে চাই, আউটসাইড সাইজ, এখানে আউটসাইড সাইজ বাড়াই দিলাম, তারপরে হচ্ছে এতটুকু চেঞ্জ করে দেন, আমরা জাস্ট এক্সিকিউট করি, দেখি চেঞ্জেসটা। নাথিং। LPM ক্লাস, LPM ক্লাস, ও 1000,
উইন্ডো এক্সিডিং দ্য ভ্যালু ম্যাক্সিমাম 100। ওকে, তো এখানে দেখেন সিসকো এবং জুনিপার এটা কি পাশাপাশি চলে আসলো, এবং সিলেক্ট ইওর চয়েস, এই যে একটা ফ্রেম, এই ফ্রেমের বাইরে দিয়ে একটা জায়গা সে অটোমেটিক্যালি নিয়ে নিছে, এই যে প্যাডেক্স 100 এবং প্যাড ওয়াই 100। তার মানে হচ্ছে এই যে কিন্টার প্যাকেজ পাইথনের এই কিন্টার প্যাকেজ টোটালি আপনার আন্ডারস্ট্যান্ড করার জন্য প্রায় প্রায় না মিনিমাম 4 থেকে 5টা ক্লাস লাগবে, তাহলে মোটামুটি আপনি বুঝবেন। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি আপনি কাস্টমাইজ, আপনি নিজে একটা তৈরি করতে চান, হ্যাঁ, আপনি যদি নিজে একটা তৈরি করতে চান নিজের মতো করে, তাহলে আমাদের যে প্যাকেজটা লাগবে সেটা পাইথনের কিন্টার প্যাকেজ। এখানে আমরা যেমন হচ্ছে বাটনের কথা বললাম, ফ্রেমের কথা বললাম, এরকম কি আছে, আপনাকে ইনপুট দেওয়ার জন্য কি লিখতে হবে, যেমন আমি হচ্ছে গুগলে যখন যাচ্ছি আমি কিন্তু ইনপুট দিচ্ছি, আমি বাটনে তো ইনপুট দিতে পারবো না, এখানে তো ইনপুট দিতে পারবো না, তাই না? তাহলে এখানে ইনপুট বক্স যদি আমরা একটা নিতে চাই, তাহলে সেটার জন্য আলাদা একটা ফাংশন আছে, সেটাকে বলে হচ্ছে এন্ট্রি। ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে এন্ট্রি ফাংশন। আচ্ছা, আমি কয়েকটা এক্সাম্পল একটু গো থ্রু করি জাস্ট বোঝার জন্য। তো এটা ছিল হচ্ছে একটা এক্সাম্পল, জাস্ট আমি ক্লোজ করে দিচ্ছি, আমার শিটে আছে, বাসায় আপনারা একটু দেখে নিন। এটা খুব একটা ডিটেলসে আমি যাব না, কারণ এটা পড়াতে গেলে আবার অনেক লম্বা কাহিনী। আচ্ছা, তো এইটা আমি ছোট ছোট করে রাখছি যাতে বোঝা যায় বা আপনাদের বুঝতে সুযোগ সহজ হয় আর কি। পেস্ট, তাহলে এখানে কি জাস্ট একটা লেবেল, মানে একটা লাইন আসবে, হ্যাঁ, এই লেবেলের ভিতরে আমরা যা লিখবো জাস্ট একটা লাইন আসবে। আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে এখানে নর্মালি এই যে ছোট্ট একটা ইয়া চলে আসছে, হ্যালো পাইথন, এই একটা উইন্ডো, ডিফল্ট হচ্ছে এখানে টিকে, আমি কোনো টাইটেল দেই নাই, ডিফল্ট টাইটেল হচ্ছে টিকে হ্যালো পাইথন, এই যে টেক্সটের ভিতরে লেখা হ্যালো পাইথন, এটা হচ্ছে নর্মাল টেক্সটের জন্য। কি ব্যবহার করব, লেবেল, কার ভিতরে আছে এটা, রুট কমা টেক্সট, যদি ফ্রেমের ভিতরে থাকে তাহলে এখানে আপনি ব্যবহার করবেন ফ্রেম। এখানে দুইটা মেথড আছে এই লেবেল অথবা বাটন কে একীভূত করার জন্য, একটা হচ্ছে প্যাক আর একটা হচ্ছে গ্রিড। প্যাক হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে, আর গ্রিড মানে হচ্ছে আপনি ওই টেবিল আকারে যদি সাজাতে চান, টেবিলের কোন সেলে বা কোন কলামে কোন পোর্শনটাকে রাখবেন, এইভাবে যদি সাজাতে চান তাহলে আপনাকে গ্রিড মেথডে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল একটা টেক্সট। আচ্ছা, এইবার এক্সাম্পল টু, আমরা এখানে এক্সাম্পল টু দিচ্ছি, যদি মাল্টিপল টেক্সট হয়, তাহলে মাল্টিপল টেক্সট মানে জাস্ট একটা কপি করে দিলেই হইতো। তারপরে আমি জাস্ট বোঝানোর জন্য, সে কি করবে, দুইটা টেক্সট গ্রিড মেথডে, গ্রিড আগেরটা ছিল হচ্ছে প্যাক, এটা হচ্ছে গ্রিড, হ্যালো পাইথন হ্যালো অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছিল, এটাও দুইটা টেক্সট বক্স মানে টেক্সট লাইন, তারপরে এটা হচ্ছে সিঙ্গেল একটা বাটন। যদি আমরা একটা বাটন নিয়ে কাজ করতে চাই তাহলে বাটনের কি কি প্যারামিটার এখানে পেতে পারি আর বেস্ট, এটা হচ্ছে একটা বাটন, ক্লিক হিয়ার। যদি এটা একটু বড় করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা বাটন, ক্লিক হিয়ার। এটা কি দেখাচ্ছে, ক্লিক হচ্ছে না আর কি, হ্যাঁ, কেন হচ্ছে না, কারণ এখানে স্ট্যাটাসটা স্টেট কি দেওয়া আছে, ডিসেবল। আমি যদি স্টেটটা তুলে দিই দেন এগেইন প্লে করি, তখন এটা ক্লিকেবল হয়ে যাবে। এখন যদি আমরা ক্লিক করি, বোঝা যাচ্ছে ক্লিকেবল একটা বাটন। ঠিক আছে, ওকে। তারপরে আর একটা এক্সাম্পল আমরা দেখতেছি, সেই এক্সাম্পলটা হচ্ছে যে আমরা একটা বাটন এর সাথে একটা ফাংশন কল করব। আমরা ফাংশন তো জানি যে কিভাবে কল করতে হয়, কিভাবে ডিফাইন করতে হয়, সিমিলার ওয়েতে আমরা একটা বাটন ডিফাইন করছি। বাটনে নর্মালি ডিফল্ট একটা লেখা থাকবে ক্লিক হেয়ার, সেইখানে আমরা কি করব, একটা ক্লিক নামে মাই ক্লিক নামে একটা ফাংশন জেনারেট করছি। তো এইটাকে যদি আমরা ক্লিক করি তাহলে সে নতুন একটা কিছু আমাকে দেখাবে। কি দেখাচ্ছে, ক্লিক হেয়ার,
আমি যখন ক্লিক হিয়ার দিলাম তখন ক্লিক হিয়ারটা কোন কমান্ডকে কল করছে, মাই ক্লিকটাকে কল করছে, মাই ক্লিককে কল করছে, এই ফাংশনকে কল করছে। এখন এই ফাংশনের ভিতরে ঢুকে একটা টেক্সট ফাইল সে লিখে দিচ্ছে যে লেভেল রুট টেক্সট ইকাল টু লুক ইউ হ্যাভ ক্লিকড পার্ট। আমি যতবার ক্লিক করব ততবার সে এটাকে নিয়ে আসবে, মানে যতবার ক্লিক করব মানে ক্লিক করলেই সেই ফাংশনটা এক্সিকিউট করবে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আর একটা দেখাচ্ছি যে ইনপুট বক্স সহ থাকবে, মানে ইনপুটে আমরা কি করব, এন্ট্রি দিব। এই যে এন্ট্রি, এন্ট্রি হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, ইনপুট বক্স। ইনপুট বক্সে আমরা এন্ট্রি দেব, এন্ট্রি দিয়ে ওইখান থেকে এটা অবশ্যই হ্যাশ করি, আমরা ফাংশন কল করে ইনপুট বক্স থেকে ওটাকে গেট করে আবার প্রিন্ট করব। তাহলে দেখি, এটা হচ্ছে প্রথমে আমরা কি নিছি, স্টুডেন্ট ইনফরমেশন। এই যে এখানে নরমাল হচ্ছে একটা টেক্সট স্টুডেন্ট ইনফরমেশন, প্রথমে দুইটা লাইন। তারপরে হচ্ছে ইনপুট বক্স, এটা হচ্ছে ইনপুট বক্স। এখানে আমি যা লিখবো, যেমন লিখলাম ওয়েলকাম, নাম না লিখে আমরা লিখলাম ওয়েলকাম টু পাইথন, হ্যালো ওয়েলকাম টু পাইথন। তাহলে এখানে যে ভ্যালুটা আমরা দিলাম তার সাথে হ্যালোটাকে যোগ করে আমাকে দিল। যেমন আমি যদি একটা নাম দেই, যেমন আমি এখানে নাম দিলাম হচ্ছে জন স্মিথ, জন স্মিথ, জে ও এইচ এন, জন এস এম আই টি এস, জন স্মিথ, হ্যালো জন স্মিথ। তাহলে এটা কি করতেছে যে এই ভ্যালুটাকে সে এই যে ইনপুটে আমি যেটা লিখতেছি, ইনপুটে যেটা আমি লিখতেছি সেটা ফাংশনের ভিতরে আমি কি করছি, গেট করছি, যে ইনপুট বক্স ডট গেট, গেট ফাংশন। গেট ফাংশন কি করতেছে, এখানে যে এন্ট্রিটা আমি দিচ্ছি, ইনপুট বক্সে যে এন্ট্রিটা দিচ্ছি ওই ভ্যালুটাকে সে ইনপুট বক্স নামক ভ্যালুটাকে রেখে সে এখান থেকে নিয়ে নিচ্ছে। তো এখানে নেওয়ার পরে এটার সাথে জাস্ট হ্যালোটাকে কনক্যাট করে আমাকে রিপ্রেজেন্ট করতেছে যখন আমি এই বাটনটা প্লেস করতেছি, যখন আমি এই বাটন প্লেস করতেছি। ঠিক আছে, আমি এখানে জন স্মিথ লিখলাম, আমি জন স্মিথ না লিখে লিখলাম স্মিথ, তখন বলবে যে হ্যালো স্মিথ। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম নাজমুল, হ্যালো নাজমুল। ঠিক আছে, ভ্যালু রিটার্ন করা, আমরা ফাংশন দিয়ে হ্যালো শরীফ। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো এগুলো শেখার কারণ হচ্ছে আমরা যখন এই কিন্টার প্যাকেজের মাধ্যমে আমরা এসকিউএলাইট অথবা ডাটাবেজের কোনো ইন্টারঅ্যাক্টিভিটি বা কানেক্টিভিটি এস্টাবলিশ করব, তখন হচ্ছে এই জিনিসগুলো আমাকে পেতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেন এটা গেল। তারপরে আরেকটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, সেটা হচ্ছে সিলেক্ট ইওর চয়েস। বাটন মেইন লুক, এটা দরকার নেই। আর একটা বড় একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি, জাস্ট বোঝার জন্য। মানে এটা দিয়ে আপনি কি কি করতে পারেন মোটামুটি একটা ধারণা দিয়ে। আচ্ছা, এখানে আমি যেটা দেখাইছি সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করছি কিন্টার প্যাকেজ দিয়ে, সিম্পল, খুবই সিম্পল। এই যে সিম্পল ক্যালকুলেটর, টাইটেল সিম্পল ক্যালকুলেটর। প্রথমে কি নিছি, একটা ইনপুট বক্স, যেখানে আমরা ক্যালকুলেটর, যেমন আমি যদি এই আমার উইন্ডোজের ক্যালকুলেটরটা বের করি, ক্যালকুলেটর এটা সায়েন্টিফিক মোড, একটু সিম্পল মোডে চলে আসি, সিম্পল অথবা স্ট্যান্ডার্ড। এখানে ফাংশন একটু তুলনামূলক কম। যেমন এখানে দেখেন কি আছে, এখানে এই যে এটা এটা হচ্ছে ইনপুট বক্স, তারপরে এখানে 789 789
4 5 6 1 2 3 তারপরে এখানে প্লাস মাইনাস, আমার এখানে প্লাস মাইনাস নাই, প্লাস আছে মাইনাস আলাদা আছে, এই যে এগুলো আছে নরমাল গুলো আছে, প্লাস মাইনাস স্টার ভাগ ইকুয়াল, আর এটা হচ্ছে ক্লিয়ার, খুব মিনিমাম ফাংশন। তাহলে এখানে যেমন আমি যদি একটা ফাংশন, যেমন আমি এখানে 8 লিখছি, তো এখানে আমি 8 লিখলাম 8, তারপরে প্লাস করতে যাচ্ছি, প্লাস 9 ইকুয়াল 17, তারপরে এখানে দিলাম প্লাস 9 ইকুয়াল 17, ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে, এইখানে লজিক গুলো বুঝাই আমি। আচ্ছা, এইখানে আমি যখন একটা আবার ক্লিয়ার দিচ্ছি চলে যাচ্ছে, একটা বাটন প্রেস করতেছি, ওইটাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমি 8 প্রেস করতেছি, 8 কে এখানে দেখাচ্ছে, 9 প্রেস করতেছি, 9 কে এখানে দেখাচ্ছে। তার মানে এই 7 8 9 4 5 6 1 2 3 0, এই যে 10টা যেটা ক্লিক করব ওইটাই দেখাবে। তাহলে আমাকে কি করতে হবে, একটা ফাংশন কল করতে হবে, তাই না। তাহলে আমি প্রথমে কি করতে পারি, বাটন নিয়ে নিই। তাহলে বাটন আমরা তো সিম্পলি নিতে পারি যে বাটন 1, তাহলে বাটন রুট, বাটনের ভিতরে লেখা থাকবে কি 1, তারপরে এটার আপনি সাইজ বলে দিলেন যত বড় করতে চান আর কি, তারপরে কমান্ড একটা ল্যামডা ফাংশন আপনি যোগ করে দিলেন, এখানে ল্যামডা ফাংশন না এমনি নরমাল ফাংশন দিলেও হবে। যেমন এখানে বাটন ক্লিক কত পর্যন্ত রাখছি আমি, 0 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 9 এন্ড 0। কোন ফাংশনকে সে কল করবে, বাটন ক্লিক। এখন এই বাটন ক্লিকটা কি করবে, বাটন ক্লিক বলতেছে যে বাটন ক্লিক সে কি করবে, একটা ভ্যালু রিটার্ন করবে। আমি যখন 1 প্রেস করতেছি তখন সে 1 ভ্যালুকে নিয়ে আসবে, যখন 1 কে প্রেস করতেছি ফাংশনে তখন এটার ভিতরে কি নিয়ে আসতেছি দেখেন 1। আমি যখন বাটনে 1 লিখে দিছি, তো এই ক্লিকের ভিতরে এখানে কি লিখে দিছি 1, সে এটাতে ক্লিক করা মাত্র আমার কাছে 1 নিয়ে আসবে যখন 1 বাটনটাকে ক্লিক করব। তাহলে এটাকে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে সেটাকে কি করব, ক্যাচ করব, ক্যাচ করে আমার এই ইন্টারনাল ফাংশনের ভিতরে তাকে দিয়ে দিব। তো কারেন্ট ভ্যালু ইকুয়াল হচ্ছে ইনপুট বক্স ডট গেট, ইনপুট বক্সে সে প্লেস করবে ডট গেট, তাহলে এখানে 1 ভ্যালুটা চলে আসলো, ইনপুট বক্স ডট ডিলিট 0 ডট ইন, মানে আগের ভ্যালুগুলোকে আমি মুছে দিব, ইনপুট বক্স ডট ইনসার্ট কারেন্ট ভ্যালু এবং পরের ভ্যালু। যেমন একটা ভ্যালু প্লেস করার পরে আমরা প্লেস করতেছি আর একটা ভ্যালু, যেমন প্লেস করতেছি কি 7, তারপরে প্লেস করতেছি 8, তার মানে 7 যখন প্লেস করতেছি, 8 যখন প্লেস করতেছি কিন্তু আগেরটা চলে যাচ্ছে না, পাশাপাশি বসতেছে। তাহলে আমাকে কি করতে হবে, দুইটাকে পাশাপাশি বসাইতে হবে। এই জন্য এখানে দুইটাকে কি করে দিছি, কনক্যাট করে দিছি। আগেরটা আপনি আগে যেটা দিলেন তারপরেরটা তারপরে বসবে, তারপরেরটা তারপরে বসবে, এইভাবে বসতে থাকবে। এটা হচ্ছে কি বাটন ক্লিকের কাজ হয়ে গেল। তাহলে বাটন ক্লিয়ারের কাজ কি, বাটন ক্লিয়ার মানে হচ্ছে ইনপুট বক্সে যা থাকবে সব ডিলিট করে দিবে, ইনপুট বক্স ডট ডিলিট 0 টু এন্ড, 0 টু এন্ড সব ডিলিট করে দিবে। এখন যদি আমি ক্লিয়ার প্রেস করি, ডিলিট করে দিছে, কাহিনী শেষ। এবার আমি হচ্ছে অ্যাড করতে যাচ্ছি। এখন অ্যাড করতে হলে প্রথম নাম্বার, একটা নাম্বারকে আমাকে ক্লিক করতে হচ্ছে 7, একটা নাম্বারকে ক্লিক করতে হচ্ছে। তাহলে এখানে আমরা যখন এরপরে আমি অ্যাড দেব, 7 আমি ক্লিক করে রাখছি, আমার এই ইনপুট বক্সে 7 আছে অ্যাজ এ ফার্স্ট নাম্বার হিসেবে। এরপরে যখন আমি প্লাস ক্লিক করলাম, এই 7টা দেখেন চলে গেছে, তখন এটাকে কি আমি রাখলাম ফার্স্ট নাম্বার ইকুয়াল টু ইনপুট ডট গেট, ইনপুট বক্স ডট গেট, আমি এখানে ফার্স্ট নাম্বারটাকে রেখে দিলাম। তো এই ফার্স্ট নাম্বারটাকে আমি আবার আরেকটা ফাংশন আমাদের এখানে লাগবে, এই 8 এর পরে আরেকটা যে ভ্যালু দেব, তারপরে আমাকে কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে। যখন ইকুয়ালের কাছে যাব, ওই ফার্স্ট নাম্বারটা কোন ফাংশনের ভিতরে রাখছি, আমি অ্যাড ফাংশনের ভিতরে, এই অ্যাড ফাংশনের ভিতরে যে ফার্স্ট নাম্বারটা রাখলাম, এই নাম্বারটাকে আবার যখন ইকুয়াল ফাংশনকে ক্লিক করব তখন কিন্তু ওই নাম্বারটাকে আমাকে নিয়ে যেতে হবে। এবং ইকুয়াল ফাংশনে যাওয়ার আগে আমাকে কিন্তু বলে দিতে হবে আপনি কি করতে চান, অ্যাডিশন, সাবট্রাকশন, না হচ্ছে মাল্টিপ্লিকেশন, না হচ্ছে ডিভিশন। কারণ এগুলোর প্রতিটারই মেথড গুলো কিন্তু
ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট। যদি আমি অ্যাডিশনের কথাই বলি, ফার্স্ট নাম্বারটা আমি রেখে দিলাম, এখানে থাকলো। এটাকে আমি কি করলাম, গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম। এখন গ্লোবালি যদি ডিক্লেয়ার না করি, তাহলে এখানকার ইন্টারনাল ফাংশন অ্যানাদার ফাংশনের ভিতরে ওইটাকে আর পাবে না। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। যখন আমি গ্লোবাল ডিক্লেয়ার করলাম, এফ নাম, আবার বললাম যে গ্লোবাল হচ্ছিল ম্যাথ, আবার এফ নাম ইকুয়াল টু বলে দিলাম যে ফার্স্ট নাম্বার, তখন আলটিমেটলি এই ফার্স্ট নাম্বারটা হয়ে গেল গ্লোবাল। মানে আমি যে কোনো ফাংশনের ভিতর থেকেই এই এফ নামটাকে কল করে নিয়ে আসতে পারবো। আর যখন অ্যাডিশনে যাব, তখন অ্যাডিশনটাকে ম্যাথ ইকুয়াল টু অ্যাডিশন। তো আমরা অ্যাডিশনে যদি যাই ইকুয়াল ফাংশনে, তো সেকেন্ড নাম্বার বাটন ইকুয়াল ক্লিক করার আগে সেকেন্ড নাম্বারটাকে সে ইনপুট বক্স থেকে নিয়ে নিল, বাদ বাকি সে ডিলিট করে দিল, দেখলো ম্যাথ ইকুয়াল ইকুয়াল অ্যাডিশন, তখন সে ইনপুট বক্সে ইনসার্ট করে দিবে। ক্লাস ইউজ করে, ক্লাস কেন ইউজ করে? কোনটা? এই গ্লোবাল ভেরিয়েবল যে ডিক্লেয়ার করছেন, এটার সাথে ওই ক্লাসের কোনো সম্পর্ক আছে কিনা? কোন ক্লাস? অনেক যে ক্লাস ইউজ করে আর কি, ওটা কি জন্য আমি বুঝি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস। ওইটা হচ্ছে অবজেক্ট, ওওপি আর কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রেসপেক্টে যদি আমরা বলি, তখন ওইটা হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে অবজেক্ট, ইনহেরিটেন্স, এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে মোটামুটি একটা ক্যালকুলেটরের, এইভাবে আমরা ছোট একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি। ঠিক আছে, তো এইখানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যেটা, সেটা হচ্ছে যে আপনার এই পাইথন প্যাকেজের তিনটার মানে হচ্ছে একটা ক্লাসে এটা শেষ করার না, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম। তো এই আইডিয়ার উপর বেস করে আমরা চলে যাব এবার আমাদের মূল স্ক্রিপ্টে। আমরা যে একটা স্ক্রিপ্ট রেডি করছি আমাদের নেটওয়ার্কের রেসপেক্টে, সেই স্ক্রিপ্টটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, আমাদের স্ক্রিপ্টটা কি করবে? আমাদের স্ক্রিপ্টটা আমরা আপাতত এখানে যেটা দেখাইছি, তিনটা জিনিস আমাদেরকে দিবে। গেট ফ্যাক্টস নাম্বার 1, ইন্টারফেস স্ট্যাটাস নাম্বার 2, এবং বিজিপি স্ট্যাটাস। এই তিনটা জিনিস আমরা, এই তিনটার প্যাকেজটা আমরা নিলাম কিসের জন্য? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য। ডিভাইস, এটা ডিভাইসে লগ ইনের জন্য। এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য, এটা ফরম্যাটেড প্রিন্টিং এর জন্য। আর এটা হচ্ছে গেট ইন্টারঅ্যাক্টিভ ইউজার পাসওয়ার্ডের জন্য, ইন্টারঅ্যাক্টিভ ইউজার পাসওয়ার্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা। তো এইটাকে আমরা অবশ্য আমরা এটাতে ইন্টারঅ্যাক্টিভ ইউজার পাসওয়ার্ডটা বাদ দিব। কপি, তাহলে আমাদের আগের এটা ছিল হচ্ছে 2, এটা দিলাম হচ্ছে 3। এখান থেকে জাস্ট আমরা একটু মডিফিকেশন করব, ওইখানে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে পাসওয়ার্ডের ওইটা একটু ঝামেলা করে, এই জন্য পাসওয়ার্ডটা আমরা একটা প্লেন টেক্সটে, ইউজারটাও প্লেন টেক্সটে বলে দিব। ইউজার পাস ডব্লিউডি, ইউজার হচ্ছে আমাদের অ্যাডমিন, যেহেতু স্ট্রিং আমাকে কোড করে দিতে হবে, সিঙ্গেল কোড অথবা ডাবল কোড যে কোনো একটা দিলেই হবে। lpam@123#। সেই ক্ষেত্রে আমাদের এই প্যাকেজটার প্রয়োজন হবে না, যেহেতু আমরা ব্যবহার করতেছি না, এটার প্রয়োজন। ইউজার আইডি পাসওয়ার্ড আমরা ম্যানুয়ালি বলেই দিলাম এটার ক্ষেত্রে। আচ্ছা, এটা ডেসক্রিপশনে একটু পরে আসতেছি, আমরা একটু রান, এটা রান আমরা রিমোটলি এটা রান করতে পারবো না, আমরা এখন একটু উবুন্টু মেশিনে যেতে হবে আমাদের। কনসোল, আমাদের যে উবুন্টু সার্ভার, গ্রাফিক্যালি আমরা একটু লগ ইন করবো, জিএনএস3। আমি এখানে পাইসাম কিভাবে ইনস্টল করে ওটা আমি আগেই একটা ইউআরএল পাঠাই দিয়েছিলাম, জাস্ট সফটওয়্যার ইনস্টলেশন। এটা আশা করি পারবেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শো অ্যাপ্লিকেশন, পাইচাম। অনেক অ্যাপ্লিকেশন যদি সেটআপ থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে সার্চ দিবেন, পাইচাম চলে আসছে।
পাইথন কমিউনিটি এডিশন, মানে ওদের ওই প্রফেশনাল এডিশন, অনেক এডিশন আছে, কমিউনিটি এডিশন ব্যবহার করবো আমরা। প্রফেশনাল এডিশনে গেলে দেখা যাচ্ছে কি যে ওই আমাদের লাইসেন্স টাইসেন্সের কথা বলবে, টাকা পয়সা চাবে। কমিউনিটি এডিশনে থাকবে। ওকে। 2021.2 মোস্ট আপডেটেড যেটা সেটাই ব্যবহার করাই ভালো আইটির ক্ষেত্রে। তবে প্রফেশনালি কাজ করার জন্য পাইসাম মানে খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কোডগুলো সে প্রথম কথা হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে পারে যে রিফ্যাক্টর দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ফাংশনগুলো একটা ফাংশনের রেসপেক্টে কল করি, ওটা ও সাজেশন দিতে পারে যে এখানে আসলে আপনি এটা চাচ্ছেন, এটা আছে কিনা, ওরা সাজেশন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখা যায় খুব হুম, সুন্দর। দেখা যায় সুন্দর। তো এই জন্য পাইথন বেটার, মানে এই পাইসামটা বেটার। আচ্ছা, ফাইলগুলো লোড করতেছি আর কি। হ্যাঁ, একই ডিরেক্টরি আছে আমার, হোম জিএনএস3, ওইটাও যেখান থেকে সিএলআই দিয়ে এ করতেছি ওইটাও সেম, হোম জিএনএস3। আমাদের ফাইলটা আজকের ডেটে আজকে হচ্ছে 25 হারিয়ে গেল নাকি, পুরো তো থাকার কথা ছিল। জি, জি, 25, এই যে 921.3.5। ওকে, এটা। তো এইখানে যখন আপনি রান করাতে যাবেন, নতুন করে আবার পাইজিটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, পিপ ইনস্টল জুনোস ড্যাশ কি যেন ইজেডএনসি, ওটা দেওয়া আছে শিটে, ওটা দেখে দেখে আবার এখানে ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করবেন, এখানে গিয়ে নিচে আসার দরকার নাই, এটা করলে এই যে টার্মিনালে গিয়ে এখানে আপনি লিখে দিবেন টার্মিনালে, ওয়েট, এই টার্মিনাল উইন্ডো চলে আসছে। এখানে লিখে দিতে হবে পিপ ইনস্টল পাইজি, পিপ ইনস্টল সম্ভবত এটা জুনোস ড্যাশ, প্যাকেজের নামটা ভুলে গেছি, নোটে আছে, ওটা দিয়ে দিন। আচ্ছা, এটা গেল, এটা শেষ। এবার আমরা একটু এক্সিকিউট করব। এখানে দেখেন পাই5 অন্য একটা ফাইল সিলেক্ট করা। হ্যাঁ, তো এরকম হইলে আপনার বেটার হচ্ছে এটার উপরে রাইট ক্লিক করে এখানে রান ফাইল ইন পাইথন কনসোল, তাহলে এই যে এই সিলেকশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে 25921 বাই 3, সামথিং হ্যাপেন্ড, উইন্ডোটা একটু ভার্চুয়াল তো ঝামেলা। এই যে এরকম একটা উইন্ডো চলে আসলো। ডিভাইস অ্যাড্রেস কত, 0.4, এটার ইউজার আইডি এইটা, পাসওয়ার্ড হচ্ছে এইটা। আপনি তিনটা জিনিস এখানে রেডি করে রাখছেন। একটা হচ্ছে শো বিজিপি, সে এখন বিজিপি স্ট্যাটাসটা আপনার রাউটার থেকে নিয়ে এসে দিয়ে দিবে। এখানে বিজিপি সামারিতে বলা হচ্ছে আপনার একটা গ্রুপ আছে, একটা পিয়ার আছে, এবং কোনো পিয়ারই ডাউন না, এবং পিয়ারের স্ট্যাটাস হচ্ছে 1 ঘন্টা 22 মিনিট 25 সেকেন্ড ধরে আপ, এবং পিআরকে 0.7। আপনি যদি রিয়েল টাইম রাউটারেও দেখেন, রান শো বিজিপি সামারি,
একটা পেয়ার আপ আছে, ঠিক আছে। সেম স্ট্যাটাসটা আমি রাউটারে ঢুকতেছি না, আমি আমার পিসিতে বসে আছি, বসে থেকে আমি দেখতেছি কি অবস্থা, ঠিক আছে, কি অবস্থা। আচ্ছা, শো ইন্টারফেস, এই রাউটারের ইন্টারফেসের কি কি অবস্থা, এই যে সকল ইন্টারফেস স্ট্যাটাস আমাকে শো করতে, ওকে। তারপরে গেট ফ্যাক্টস, গেট ফ্যাক্টস, তো এটার জন্য আমরা পাইথনের যে প্যাকেজটা ব্যবহার করি সেটা হচ্ছে কিন্টার প্যাকেজ। আচ্ছা, আমরা এবার একটু কোডে যাব। হ্যাঁ, তো কি, ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ কথা ইউজ করতে পারবো। কি পছন্দ হয়েছে? সুন্দর। মানে এখানে জাস্ট মিনিমাম ইতে দেওয়া হয়েছে, আপনারা এখন চাইলে কি করতে পারেন, আইপি ডিফারেন্ট আইপি হতে পারে, আইপি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, যা হোক, এবার তাহলে আমি এটাকে এবার ক্লোজ করি, ক্লোজ করে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ওটা এইভাবেই থাক, আমরা স্ক্রিপ্টটাকে এখান থেকে কাট করি। রিপিট আসছে কেন? আচ্ছা, এইখানে প্রথমে আসি হচ্ছে মেন, মেনের ভিতরে দেখেন এটা হচ্ছে মেন, এটা এই মেনের ভিতরেই আমি হচ্ছে ওই ইয়াটা নিয়ে কাজ করছি, আমাদের যে পাইথনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে এন্ডিং রুট ডট মেইন লুপ, স্টার্ট রুট ইকুয়াল টু হচ্ছে টিকে, তার উপরে আমরা কিছু গ্লোবাল ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিছি। 2 মিনিট, কারেন্ট সহজ হচ্ছে না, আজান দিচ্ছে। আচ্ছা, ওকে ওকে, আমি পজ করে রাখছি। আচ্ছা, তো এই মেন ফাংশনটার ভিতরে আমরা যেটা করছি যে ওই কিন্টার প্যাকেজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাকে নেওয়ার জন্য। হুম, তো এখানে রোট ডিরেক্টরির ভিতরে যেমন আপনি বিভিন্ন ফ্রেম দেখতেছেন, ইউজার আইডি পাসওয়ার্ডের অপশন দেখতেছেন, যেমন এখানে দেখেন ডেটর, লগ ইন, এন্ট্রি, যে ইনপুট ফিল্ড, তারপরে যে পাসওয়ার্ড, এগুলো সব হচ্ছে ওই এনভায়রনমেন্টটা বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা তৈরি করা। এখানে এখানে বেশি নাই, যেমন কয়টা জিনিস আছে দেখেন, বাটন, তারপরে হচ্ছে এন্ট্রি মানে হচ্ছে ওই এন্ট্রি ফিল্ড, একটা হচ্ছে ফ্রেম, আর একটা হচ্ছে লেভেল, এই তিনটা জিনিসের সমন্বয়ে এই ইন্টারফেসটা তৈরি করা হয়েছে। যেমন এখানে হচ্ছে নাম, তারপরে হচ্ছে এটাকে একটা ইনপুট ফিল্ড, এটা একটা ইনপুট ফিল্ড, এটা একটা ইনপুট ফিল্ড, এই তিনটা হচ্ছে বাটন। আচ্ছা, এই বাটনগুলোকে যখন আমি ক্লিক করতেছি সে একটা ফাংশনকে কল করতেছে, যখনই এই বাটনগুলোকে ক্লিক করতেছি রেসপেক্টিভ একটা ফাংশনকে কল করতেছে, তারপরে ওই রেসপেক্টিভ আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, যেমন এখানে দিচ্ছে dev ডট ফ্যাক্টস, ল্যামডা ডেভ প্রি ফরম্যাট, ও প্রি ফরম্যাট করে নিচ্ছে, ফরম্যাট করে আপনাকে দেখাচ্ছে dev ডট ফ্যাক্টস, এটা হচ্ছে প্রিন্ট ফ্যাক্টস ইনফরমেশন। তারপরে শো বিজিপি ইনফরমেশন হচ্ছে মূল ফাংশনটা হচ্ছে এটা, ল্যামডা ডেভ কোলন dev ডট আরপিসি ডট গেট বিজিপি সামারি ইনফরমেশন ফরম্যাট টেক্সট ডট টেক্সট, টেক্সট ফরম্যাটে সে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছে, মানে আরপিসি, এই আরপিসি বাইন্ডে থাকে আর কি। এটা হচ্ছে মেন, এই অংশটুকু হচ্ছে মেন। আর এখানে কি ফরম্যাটে আপনি দেখতে চান আর কি, অন্য ফরম্যাটে যেমন এখানে আমি কিছুক্ষণ আগে দেখালাম এক্সএমএল ফরম্যাটে বা জেসন ফরম্যাটে বা আরপিসি ফরম্যাটে দেখতে যদি চান এখানে ডট এটা দিলে। শো ইন্টারফেস ইনফরমেশন একই জিনিস, ল্যামডা ডেভ, তারপরে ডেভ আরপিসি, মেন হচ্ছে যেটা আরপিসি ডট গেট ইন্টারফেস ইনফরমেশন, গেট ইন্টারফেস ইনফরমেশন, ওই ইন্টারফেস ইনফরমেশনটাকে ফরম্যাট করে আপনাকে আউটপুটে দিয়ে দেখাচ্ছে। হুম, এই তিনটা হচ্ছে মেন জিনিস। আর এখানে জাস্ট আপনি ডিভাইস লগ ইন করতে পারবেন কি পারবেন না, যদি না পারেন তাহলে কিছু এরর দিতে হবে তাকে, ওই জিনিসগুলো ভেরিফিকেশন।
তো এই ছিল হচ্ছে মোটামুটি এখানে একটা লম্বা একটা লাইন। তো এটা আসলে আপনারা একটু চেষ্টা করেন। আমি যতগুলো এক্সাম্পল আমি দিলাম আর এখানে একটু বোঝার চেষ্টা করেন, হয়তো বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে আমাদের পাইজি ইন্টার প্যাকেজ, মানে গ্রাফিক্যাল একটা ইউজার ইন্টারফেস নিয়ে আসা। এখানে আইপি চেঞ্জ করে দিলে কাজ করবে এখানে? এটা হ্যাঁ, যে গ্রাফিক্যালি যে এখানে ওইখানেই যদি আমি আইপি চেঞ্জ করে দিই কাজ করবে নাকি এইখানে আগে দিয়ে আসতে হবে? এখানে এখানে চেঞ্জ করে দিতে হবে 7 দেন প্লে। বা এইখানে যদি আমি মাল্টিপল রাখতে চাই যে আমার তিনটা হ্যাঁ, করতে পারবেন। যেটা হ্যাঁ, ওইখানে হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ করে হ্যাঁ, 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 ওইটার হ্যাঁ, 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 হ্যাঁ। দেখাবে। আপনি 7 এ ঢুকে আছেন, এবার কি হবে? 4 হবে। হুম। হুম, করতে পারেন। ইটারেশন তো শিখাইছি, তাই না? এটা একটা লিস্টের ভিতরে ফেলাই দিয়ে আপনি ইটারেশন চাইলে তো করতে পারবেন, সমস্যা নেই। ওগুলো তো জানাই আছে। মেন এখানে চ্যালেঞ্জটা ছিল হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আপনার নিয়ে এসে দেখানো। হ্যাঁ, ওইটা আমরা মেন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, যে ওটাকে নিয়ে আসতে পারছি কিনা। বাদ বাকি লজিক কন্ডিশন তো আপনার মতো করে আপনি করে ফেলতে পারবেন। ওকে, আরেকটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে ইমেল সেন্ড করা। ঠিক আছে? হ্যাঁ, ওই আরেকটা জিনিস মানে আমার হুম, আরেকটা জিনিস একটু দেখার ছিল সেটা হ্যাঁ, হ্যাঁ, হলো ধরেন আমার দুইটা রাউটার আছে আমরা যদি ধরেন নর্মালি বলি দুইটা রাউটার বা তিনটা রাউটার আমি কনফিগার করবো সিসকোরই হুম, হুম, পার্সপেক্টিভে হুম, হুম, বলতেছি হুম, হুম, তিনটা রাউটার এই তিনটা হয়তো আইপি বসাবো হুম, হুম। হচ্ছে যে ইমেল সেন্ড করা আর কি। হ্যাঁ, অটোমেটিক। ওইটাই তো যে ইমেইলের মাধ্যমে হুম, হুম, আমাকে হুম, জানাই দিবে যে হুম, 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 এটা ডাউন আছে হুম, 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 আবার যখন আপ হবে তখন আমাকে হুম, বলে হুম, দিবে যে তোমার ওইটা ডাউন এই নোটিফিকেশনটা ইমেইলে আমাকে সেন্ড করে দেবে এসএমটিপি হ্যাঁ, 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 চেক করে স্ট্যাটাস সহ মেল করবে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটাস সহ আমাকে বলে হ্যাঁ, দেবে ওইটা প্রশ্নের উত্তর এখানে তো আপনি পেয়ে যাবেন এটাতে। ঠিক আছে, এটাতে পেয়ে যাবেন। তো এই স্ক্রিপ্টটাতে আমরা যেটা করছি, এই স্ক্রিপ্টটাতে একটা মেইলের অপশন আছে। ঠিক আছে? যেহেতু মেইলের অপশন আছে, মেইলের অপশনটাকে আমি একটু আলাদাভাবে দেখাই, তারপরে এই স্ক্রিপ্টটাতে আসি। হ্যাঁ, আচ্ছা। মেইলের অপশনে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছি config.py। এই ফাইলের ভিতরে দুইটাই লাইন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এই ইমেল অ্যাড্রেসের ভিতরে আপনি যে ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা সেন্ড করবেন, ঠিক আছে? মানে হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস। ভালো করে শুনবেন আর কি। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস এবং ফ্রম অ্যাড্রেসের এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি এখানে ব্ল্যাঙ্ক রাখছি কারণ এখানে আপনার মতো করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড বসাবেন। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি একটা ইমেল আইডি লিখলাম, ওপেন আইসিটি ডট lpam @gmail.com। ঠিক আছে? এবং এর পাসওয়ার্ড হচ্ছে একটা কিছু পাসওয়ার্ড থাকলো আর কি। ঠিক আছে? আচ্ছা। এখানে আমরা যেটা করি মানে যখন এটাকে আমরা ফর্ম হিসেবে জাস্ট দেখাই হুম, এটার পর আবার এটা থেকে সরাসরি মানে ইমেইলটা যেহেতু পাঠাবে নয়তো ধরেন একটা এসএমটিপি সার্ভার ইউজ করে ইমেইলটা পাঠাবে রাইট। এখানে জাস্ট আমরা যেটা মতো করে একটা ফর্ম অ্যাড্রেস দেখাই দিই হুম, টু অ্যাড্রেস টু অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেস দিতে চান। হুম, হ্যাঁ 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 টু অ্যাড্রেস আপনার এটার ইউজার মাধ্যমে দেখা ডিফাইন। যাচ্ছে আমি এখানে শো করাই ধরো দেখা যাচ্ছে হুম, হুম, ইমেল আইডি থাকে হুম, সেইগুলো আমরা টুকে দিয়ে আর ফর্ম অ্যাড্রেসটা আমার নিজের অ্যাড্রেসই দিয়ে ইউজ করি ওকে, ওকে, আর ঠিক আছে, হচ্ছে এসএমটিপি সার্ভার ইউজ করে আমরা ওকে, মেলটা পাঠাই ওকে, ঠিক আছে, ওইটাই দেখাচ্ছি। হ্যাঁ, আপনার যে হুম কোয়েরি ওইটাই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটা কনফিগ ফাইল এটা আলাদা একটা ফাইলে রাখলাম, কারণ যেহেতু এটার ইউজার পাসওয়ার্ডের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই জন্য আমি মেন ফাইলের ভিতরে এটাকে নিচ্ছি না, সিকিউরিটি কনসিডারেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো এখানে আমরা ইমেল আইডিটা থাকবে আর এখানে থাকবে হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো এইখানে এই আইডিটা যদি জিমেলের হয়, তাহলে জিমেলের আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করে আপনার একটা সেটিং চেঞ্জ করতে হবে, লেস সিকিউর অ্যাপস টার্ন অন করতে হবে। ইফ ওই যে জিমেল জিমেইল অ্যানাবল, হ্যাঁ, ইফ জিমেল অ্যানাবল লেস সিকিউর অ্যাপস। কিভাবে করব? এটা করব হচ্ছে, যেমন আমি হচ্ছে
গেলাম অন্য একটা উইন্ডোতে চলে যাই, জিমেল। মানে এসএমটিপি হিসেবে আমি যদি হ্যাঁ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিজেরটা হইলে তো নিজের মতো করা যায় আর কি। আচ্ছা, তো এখানে আমি লিখলাম ওপেন ict.lpm, পরবর্তী এটা লগইন আছে। হ্যাঁ, আমি এখানে জাস্ট লিখতেছি লেস সিকিউর অ্যাপস। লেস সিকিউর অ্যাপস এটা দিলে এইটাতে ক্লিক করলে myaccount.google.com, এই যে এটাতে দেখেন অন আছে, ঠিক আছে, অন আছে। তো সবগুলোতেই মানে আপনি যে ইমেল অ্যাড্রেস গুলো ব্যবহার করেন জিমেইলের, সেটাতে কিন্তু লেস সিকিউর অ্যাপ বাই ডিফল্ট অন থাকে না, ঠিক আছে। তো এটা একটু অন করে নিতে হবে, অন করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। তো এখানে আমরা একটা সিকিউরিটি অ্যালার্ট পাইছি, লাস্ট ইমেল আসছে আমার 2টা 43। সেন্ট ইমেলে দেখি, সেন্ট ইমেলে আমরা সেন্ট ইমেল থেকে একটা কাজ করি, সবগুলোকে ডিলিট করে দিলাম, ট্র্যাশ থেকে ডিলিট। মানে আমার সেন্ট মেলে এখন কোনো মেল নাই, মানে এই ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে, সেন্ট মেলে কোনো মেল নাই, ইনবক্সে আছে 3টা মেল। ওকে, আচ্ছা, তাহলে এটা আমার এনেবল করা আছে। এই আইডিটা আমি হচ্ছে ফ্রম অ্যাড্রেস হিসেবে ইউজ করব। আচ্ছা, তো এটার জন্য আমি একটু মিউট করে দিই, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, মেল সেন্ডিং এর জন্য পাইথন একটা লাইব্রেরি ইউজ, সেটা হচ্ছে এসএমটিপি লিব। এসএমটিপি লিব, তাহলে আমরা একটু এসএমটিপি লিব সম্পর্কে একটু জানি। এসএমটিপি লিব পাইথন, পাইথন ডক্স, এসএমটিপি লিব, এসএমটিপি প্রোটোকল ক্লায়েন্ট। তো এসএমটিপি মডিউল defines an SMTP client session object that can be used to send mail to any internet machine with an SMTP or eSMTP listener daemon। মানে এটা ইমেল কমিউনিকেশনের জন্য এই লাইব্রেরিটা ব্যবহার করা হয় সহজ কথায়। তো এখানে আমরা কি করব, যে পাইথন স্ক্রিপ্টটা রান করব, এসএমটিপিটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট এসএমটিপি লিব, দ্যাটস ইট। এবং এই এসএমটিপির ভিতরে যে ফাংশনগুলো আছে, যেমন এসএমটিপি এক্সেপশন, সার্ভার ডিসকানেক্টেড, ডেটা এরর, অনেক ফাংশন আছে, ঠিক আছে। ডকমিট, এসএমটিপি কানেক্ট, এসএমটিপি হ্যালো, এসএমটিপি ইএসএলও। ইএসএলও মিন্স হচ্ছে আইডেন্টিফাই yourself to an ESMTP server using ESLO. Hostname argument default to the fully qualified domain name of the local host except in the response of ESTP option। মানে সেন্ডিং এর আগে সে একটা প্রি ভেরিফিকেশন দেখায়, মানে প্রি ভেরিফিকেশন করে আর কি। তারপর এসএমটিপি লগইন, এটা আমাদের মানে লাগবেই, লগইন ছাড়া আমরা মেল সেন্ড করতে পারবো না। তারপরে আছে স্টার্ট টিএলএস, আমাদেরকে টিএলএস মিন্স হচ্ছে কি বলে, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এটা অন করতে হবে। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির টিএলএস এর ক্ষেত্রে জিমেল এর ক্ষেত্রে একটা ডিফল্ট পোর্ট ব্যবহার করা হয়, সেই পোর্টটা ব্যবহার করতে হবে। smtp.sendmail এই ফাংশনটা আমাদের লাগবে মেল সেন্ড করার জন্য। সেন্ড মেসেজ খুব জরুরি না, ব্যবহার করতে পারি। তারপরে smtp.quit। তো এখানে যে ফাংশনগুলোর কথা আমরা বললাম, এই ফাংশনগুলো আমাদের এই স্ক্রিপ্টটা রেডি করার জন্য লাগবে। জাস্ট একটা ব্রিফ নলেজ। তো এসএমটিপি লিব এটা হচ্ছে মেন লাইব্রেরি আমাদের ইমেল সেন্ডিং করার জন্য। আর ইম্পোর্ট ডট কনফিগ এটা হচ্ছে ফাইল, যে ফাইলে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা রাখছি। ওকে, তাহলে জাস্ট একটা ফাংশন কল করছি আমি, সেন্ড আন্ডারস্কোর ইমেল। কি কি এখানে দিতে হবে, তাকে দিতে হবে সাবজেক্ট এবং হচ্ছে মেসেজ। তাকে দিতে হবে সাবজেক্ট, সাবজেক্ট লাইনে কি লিখবে, যেমন এখানে সাবজেক্ট লাইনে বলছে টেস্ট
সাবজেক্ট, টেস্ট সাবজেক্ট। মেসেজে কি লিখবে? হাউ আর ইউ। ঠিক আছে, তাহলে সেন্ড মেলে এই দুইটা জিনিস সে রিটার্ন করবে। তাহলে ট্রাই করবে সে কি সার্ভারে লগ ইন করার জন্য। এখানে একটা ভ্যারিয়েবল আমরা দিলাম সার্ভার, যে কোনো ভ্যারিয়েবলই আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে ব্যবহার করছি সার্ভার। এসএমটিপি লিভ ডট এসএমটিপি, আমি যে এসএমটিপি সার্ভারটা ব্যবহার করব ইমেল সেন্ডিং এর জন্য, যেহেতু আমরা জিমেল ব্যবহার করব এই জন্য আমরা লিখছি smtp.gmail.com এবং এর টিএলএস পোর্ট হচ্ছে 587। প্রি ভেরিফিকেশন টিএলএস পোর্ট অন, দেন লগইন সার্ভার.লগইন config.email অ্যাড্রেস, ওই যে config ফাইলে যে ইমেল এবং পাসওয়ার্ড আছে এই জন্য config.email অ্যাড্রেস, মেল অ্যাড্রেস এবং config.password। তাহলে লগইনের জন্য আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম তাকে। মেসেজের ভিতরে সাবজেক্ট লাইনে কি লিখতে হবে সেটা বলে দিলাম, server.sendMail config.html অ্যাড্রেস। প্রথমেরটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস, পরেরটা হচ্ছে ট্রু অ্যাড্রেস, পরেরটা হচ্ছে ট্রু অ্যাড্রেস। এখন ট্রু অ্যাড্রেসটা হবে, যেমন নাজমুল ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা একটু বলেন, মানে জিমেল অ্যাড্রেসটা। nazmul998@gmail.com। nazmul998@gmail.com। ঠিক আছে, রাইট? ওকে, তাহলে প্রথমেরটা হচ্ছে ফ্রম অ্যাড্রেস, এটা হচ্ছে ট্রু অ্যাড্রেস, আর আপনার মেসেজ, আপনি যে মেসেজটা পাঠাতে যাচ্ছেন। তারপর সার্ভার কুইট। ইমেল যদি সাকসেসফুলি সেন্ড হয় তাহলে এটা একটা মেসেজ ইউজারকে দেখাবে, সাকসেস ইমেল সেন্ড। যদি সেন্ড না হয়, ইমেল ফাইল টু সেন্ড। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমাদের দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে config.py আর একটা হচ্ছে এই ফাইলটা। তাহলে আমরা config.py এই ফাইলটা আছে, ls config.py ফাইলটা আছে। আচ্ছা, তাহলে এবার আমরা 4 ন্যানো এটাকে জাস্ট কপি, এসএমটিপি সার্ভারের পাসওয়ার্ডটাও লাগতেছে নাকি ভাই? কোনটা, কোন সার্ভারের? এসএমটিপি সার্ভারে না 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 না, এসএমটিপি সার্ভারের পাসওয়ার্ড লাগবে না, ওই যে ফ্রম পাসওয়ার্ডের অ্যাড্রেসের, ফ্রম এই যে এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড। হোম অ্যাড্রেস শুধু দেখাবো, এটা কি পাসওয়ার্ড যদি হ্যাঁ, না দিই কাজ করবে? না 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 না, তাকে তো লগ ইন করে সেন্ড করতে হবে না, ফর্ম অ্যাড্রেসের পাসওয়ার্ড লাগবে। কিন্তু আমরা যেটা যে ঈদে পাঠাই বেশ হুম স্ক্রিপ্টে, হুম ওখানে তো মানে আমার ফর্ম অ্যাড্রেসে আমার পাসওয়ার্ড লাগে না, কারণ আমি আমি তো জাস্ট এটা শো করব, কিন্তু আমার মেইলটা তো সেন্ড করবে আমার এসএমটিপি। এসএমটিপি সেন্ড করবে, কিন্তু ও হচ্ছে লগ ইন, এখানে যেটা দেখানো হচ্ছে লগ ইন না করে সেন্ড করবে না। ঠিক আছে, আচ্ছা, এটা কি হ্যাঁ, বাইপাস করা যায় কিনা? লগ ইন করবে না, জাস্ট আমি যে অ্যাড্রেস দেখাবো এটা না শুধু। না না না, বাইপাসের অপশন নেই, ওকে। লগ ইন না করলে সেন্ড করতে হবে না। এই জন্য তো এটা আমি হাইড করে দিলাম, config.password এটা আলাদা ফাইলে রেখে দিলাম। ঠিক আছে, সিকিউরিটি রেসপেক্টে। আচ্ছা, তো আমাদের কাজ শেষ। দেন হচ্ছে এটা এন্টার, দেন আমরা এটাকে পাইথন 3। প্রথমত আমাদের যেটা দেখতে হবে, আমরা এখান থেকে পিং smtp ডট gmail.com, yes, and reach, then play python 3, inconsistent use of tabs and space indentation। বাবা, ওই থেকে বন্ধু। আচ্ছা, ও এগুলা সবগুলো চলে গেছে ভিতরে। এই যে আমি একটা একটা করে করতেছি না,
পাইছা বলে জাস্ট রিফ্যাক্টর করে দিলে হয়ে গেল, ও করে ফেলবে সব। এটা হচ্ছে সুবিধা। দেন লেটস ট্রাই except does not man outer indentation, except try বরাবর থাকবে except 1 2 3 4 except print. Email failed to send, something wrong. Subject message config smtp gmail.com, gmail কোনো জায়গায় বানান টানান ভুল করছি কিনা, এই যে বানান ভুল করছি না মানে 100% ভুল করছি। ইয়ামিল email address এইখানে যেটা যে মেসেজ যেটা লিখে দিছি আমরা, হুম হুম এটা যখন আমি ধরেন ওই যে ধরুন আমাদেরকে আপ টাইমের একটা শিখাইছিলেন, হুম। ওইটা যে আমার যে প্রিন্টে আমি যেটা মানে আসলে যেটা আউটপুট আছে সেটাই এখান থেকে পাঠাবো। হ্যাঁ, সেটাও সম্ভব, মেইলের সেটাও মধ্যে সম্ভব, সেটাই সেটাও সম্ভব। দিতে হবে। হুম হুম, না উঠেছে সেটাও সম্ভব। তাহলে হুম, জাস্ট ওখানে ওই ওটাকে নিয়ে পাঠিয়ে দিতে হবে। ইমেল সেন্ড ফাইল, আবার কি বলবো, ইমেল ইএমএআইএল, তো বানান ঠিকই লিখলাম মনে হচ্ছে। ইমেল অ্যাড্রেস config config.password ADDRESS। একটা মিনিট, আমি এখানে রেকর্ডটা একটু অফ করি। হ্যাঁ নাজমুল ভাই, এখানে তাহলে হচ্ছে সেন্ডার ইমেল অ্যাড্রেসটা যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু স্ট্রিং হিসাবে নিবে আর কি, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রিং হিসাবে নিতে হবে এখানে ভ্যারিয়েবলটা, দ্যাটস ইট। তারপরে দেন রান, সাকসেস, ইমেল সেন্ড। আমরা যদি সেন্ড সেন্ড অপশনে দেখি, টেস্ট সাবজেক্ট হাউ আর ইউ, দুইটা 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 মেল গেছে পরপর, একই কন্টেন্ট পাইছেন। একটা আসছে আরেকটা এখনো আসে নাই। টেস্ট সাবজেক্ট হাউ আর ইউ, আগে সেম তো হ্যাঁ টেস্ট না, আগেরটা ছিল টেস্ট টেস্ট, আর এটা হচ্ছে টেস্ট সাবজেক্ট আর বডিতে লেখা হাউ আর ইউ, এটা পাইছেন। হ্যাঁ আসছে। আসছে, ওকে, তার মানে মেল কমিউনিকেশন ডান, ঠিক আছে। এবার এটা কি দিছেন ভাই? টেস্ট টেস্ট নাকি? এইবারটা হচ্ছে না, একই দুইটা মেলই একই, টেস্ট সাবজেক্ট হাউ আর ইউ, বডিতে লেখা হাউ আর ইউ, আর হচ্ছে টেস্ট সাবজেক্ট। আগেরটা ছিল হচ্ছে টুতে, আর এটা গেছে হচ্ছে বিসিসি তে। একটা আসছে আমার এখানে। একটা আছে, একটাতে ক্লিক করে জাস্ট দেখেন, একটাতে ক্লিক করে দেখেন যে ওই একই মেলে ইনবক্স, একই সাবজেক্টে মেল ইনবক্সে ঢুকলে একটার ভিতরেই রাখে, একটার ভিতরে দুইটা দেখায়। ও মানে এখানে দেখাচ্ছে ওপেন আইসিটি বাট এই টেস্ট টেস্ট দুইবার দেখাচ্ছে আর কি। হ্যাঁ, টেস্ট সাবজেক্ট, হ্যাঁ ওইটাই, হাউ আর ইউ এরকম বডিতে দুইবার দেখবেন, ঠিক আছে। ওকে, ও বোঝা যাচ্ছে না, তাহলে শেয়ার করেন। সেম যেহেতু হয়েছে তার মানে
আমার এখানে দিতে পারেন, এখানে একবারই আসছে ভাই, দেখাচ্ছে 4:59। হ্যাঁ, কিন্তু একটাতে আপনি দেখবেন যে সাবজেক্ট লাইনে কি লেখা, টেস্ট সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে টেস্ট। টেস্ট সাবজেক্ট, টেস্ট না। হ্যাঁ, আর বডিতে লেখা কি, হাউ আর ইউ? না না না, বডিতেও টেস্ট লেখা। না না না, তাহলে আপনি রিফ্রেশ করেন। এর মানে আমি কোনটা দেখতেছি আসলে, বুঝতেছি না। দেখি অন্য ব্যাংকের ভিতরে স্পেশাল অন্য কোথাও গেছে কিনা। অনেক মেইল তো। আচ্ছা, সমস্যা নেই ভাই, এটা আসছে হ্যাঁ যখন আসছে। হ্যাঁ, ওকে। আমি টেস্ট করছি তো, ওটা ঝামেলা নাই, পাবেন। সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ইমেল সেন্ড করতে পারি আর কি, ঠিক আছে? যেভাবে সেন্ড করতে হয় সেটিং গুলো আমরা একটু দেখে নিলাম। এইবার আমরা একটু আমাদের নেটওয়ার্কের কিছু ইনফরমেশন ইমেল এর মাধ্যমে পাঠাবো। আচ্ছা, এখানে আমরা ইম্পোর্ট ডিভাইসে লগ ইনের জন্য আমরা ওয়েসপেপ এর ইনফরমেশন চিন্তা করছি পাঠাবো। এই জন্য আমরা ওয়েসপেপ স্পেসিফিক একটা ইম্পোর্ট নিয়ে নিচ্ছি। এটা এসএমটিপি লিভ, যেহেতু মেল সেন্ডিং এর ব্যাপার, ইম্পোর্ট কনফিগ আগের মতোই। মেল লগ ইন কনফিগ ডট ইমেল অ্যাড্রেস আগের মতো নিয়ে নিলাম এই ফাইল থেকে। মেল পাসওয়ার্ডটাও আগের মতো এখান থেকে নিয়ে রেখে দিলাম। ট্রু অ্যাড্রেস, এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে রাখছি। এখানে আমি হচ্ছে মাল্টিপল দিলে কি কমা দিয়ে দিলেই হবে? মাল্টিপল অ্যাড্রেস হলে? হ্যাঁ, নর্মালি ইমেলে যেভাবে মাল্টিপল ইমেল যেভাবে সাপোর্ট করে সেম ভাবে দিলেই হবে। যদি ঝামেলা করে তাহলে ইটারেশন করবেন, ঠিক আছে? ওটা তো জানেনি, একটা লিস্টের ভিতরে দিয়ে ওটাকে ইটারেশন করে একটা একটা করে দিয়ে দিবে, হয়ে গেল। আচ্ছা, ট্রু অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। মেল সার্ভার smtp@gmail.com, smtp sssl port 587, সাবজেক্ট লাইনে থাকবে ওয়েসপেপ অ্যাডজেসেন্সি টেস্ট রেজাল্টস। ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে এটা রাউটারে লগ ইনের ইউজার আইডি পাসওয়ার্ড। এটা তো আমরা ইন্টারেক্টিভ প্রম্পটে নিতে পারি, এগুলো তো পারবেনই। দুইটা রাউটার এখানে 4 এবং 7। চেক ওয়েসপেপ ফুল অ্যাড্রেস, এখানে হচ্ছে ওয়েসপেপের স্ট্যাটাসটা ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন করে আমরা একটু টেস্ট রেজাল্টটা চেক করব, যে যদি ফাংশন রিটার্ন করে তখন এখানে একটা জিনিস আমরা একটু চেক করব। একটা এখানে ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে ওয়েসপেপ অ্যাডজেসেন্সি ও যখন চেক করে নিয়ে আসলো, হ্যাঁ, আমরা এখানে রাউটার 4-এ টপোলজি অনুযায়ী দুইটা নেইবার স্টেট আপ থাকার কথা, রাউটার 7-এ একটা থাকার কথা। তো এটার সাথে ও আবার ক্রস চেক করবে, যদি ফুল থাকে তাহলে এটাতে দুইটা এবং এটাতে একটা যদি থাকে তাহলে সে সাকসেস রিটার্ন করবে, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা স্ক্রিপ্ট আমরা এখানেই করছি যে প্রথমে মেন ফাইলের ভিতরে ঢুকলাম, ডিভাইসের ইনফরমেশন গুলো নিলাম। রাউটার 4, এই যে ম্যানুয়ালি লিখে দিছি রাউটার 4, ইউজার হচ্ছে ইউজার, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাজ ডেভ, রেজাল্ট 1, চেক ওয়েসপেপ ফুল অ্যাডজেসেন্সি। এই ফাংশনটা কি করতেছে, ওয়েসপেপ স্ট্যাটাসটা চেক করতেছে যে ফুল আপ কিনা। হুম, সে আবার কাউন্ট করে দেখবে যে আমাকে এখানে বলা হয়েছে দুইটা নেইবার এখানে আপ থাকার কথা, 4 নম্বর রাউটার। সে আবার দেখবে আমি যতগুলো পাইলাম এটা 2-এর সমান কিনা। যদি 2-এর সমান হয় তাহলে আমাকে এখানে দেখাবে যে সাকসেসফুলি মানে সবগুলো আপ আর কি। তারপরে 7-এর ক্ষেত্রে সেম কাজটা করবে, তারপরে মেল সেন্ড এসএমটিপির মাধ্যমে। হুম, এটা একটু আরো বেশি মজা পাবেন, দেখেন একটু, তারপরে আবার ডিটেলস বলতেছি। আচ্ছা, এই আচ্ছা, এখান তাহলে আমরা দেখে নিই রান শো ওএসপিএফ নেইবার, দুইটা নেইবার, রান শো ওএসপিএফ নেইবার, একটা নেইবার। এটা তাহলে আমরা ক্লোজ করি, তারপরের ফাইলের নাম দিলাম হচ্ছে ফাইল। এখানে দেখি কোনো লাইন উল্টাপাল্টা হয়েছে কিনা। আপনারা এগুলো পাইচামে করবেন, পাইচামে করলে এটা ইজি। রিফ্যাক্টর করে দিলে একবারে ঠিকঠাক চলে আসবে।
এই যে এটার ভিতরে ঢুকে গেছে, না হলেও হয়তো, তারপরে দিলাম আর কি। এখানে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে সার্ভার না, আমাদের ভ্যারিয়েবলটা এখানে মেল সার্ভার। ভ্যারিয়েবল ইচ্ছা মতো দেওয়া যায়, মেল সার্ভার, মেল সার্ভার, body message, then x, then y, then 5, play. Test OSPF, adjacency, router 4, success. Router 7, success. হ্যাঁ, তার মানে যে কয়টা আমি বলে দিছি, হ্যাঁ অতগুলোই আপ আছে এবং মেল সেন্ড করা হয়েছে নাজমুল 998@gmail.com। মেইল যে এখান থেকে সেন্ড করছে, মানে স্ক্রিপ্টটা যে এখানে রান হয়েছে, এর কি কোনো লক থাকে ভাই? কোথায়? এখানে হ্যাঁ, স্ক্রিপ্টটা যে, এটা যখন চালাবো তখন একটা লক ফাইল হ্যাঁ জেনারেট করে দিব। হ্যাঁ লগ ফাইল জেনারেট করে দিবেন। সবচেয়ে বড় কথা, এটা একটা ক্রন ট্যাবে দিয়ে দিবেন। হুম, এগুলো সাধারণত কমিউনিটি হয়। হ্যাঁ, ক্রন ট্যাব করে এটাকে ধরাই দিবেন, বাস হয়ে গেল। সে দেখা যাচ্ছে যে প্রতিদিন রাত 12টায় এই কাজটা করে ফেললো। হুম, সকালবেলা 12টা না, যখন এটা ইচ্ছা আর তো কি। কিছুক্ষণ পর পরই চালাইতে হয় আর কি। ওটা বলে দিবেন, ক্রন ট্যাবে তো বলা যায় আর কি। আমরা নরমালি 5 মিনিট পর পরই চালাই। হুম, কতক্ষণ পর পর চাচ্ছেন ওইভাবে বলে দিলেন আপনি। ইমেল পাইছেন? আমি একটু দেখি আমার এখান থেকে সেন্ড হয়েছে কিনা। সেন্ড, ইয়েস, ওয়েসপেপ অ্যাডজাসেন্সি টেস্ট রেজাল্ট, সাকসেস, সাকসেস। দুইটা রাউটারের রেসপেক্টে বলছিলাম। আসছে সাকসেস, সাকসেস লেখা। সাকসেস সাকসেস। ওকে, তারপরে তার মানে হচ্ছে আমরা স্ট্যাটাস ইমেলে সেন্ড করতে পারি, রাইট? এখন এখন এই যে ইমেলে যে সেন্ড করবেন, এখন ইমেলের সেন্ড করার সময় আপনার এটাকে কত সুন্দরভাবে আপনি ইউজারকে দিবেন, হ্যাঁ স্ট্যাটাসটা, এটা কিন্তু আমরা চাইলেই কিন্তু সুন্দরভাবে দিতে পারি। ঠিক আছে, আপনি ধরেন এটাকে যদি এই রেজাল্টটাকে ধরেন 4 7, দুইটা অ্যাডজেসেন্সি, দুইটা অ্যাডজেসেন্সি আপ, একটা অ্যাডজেসেন্সি মনে করেন ডাউন, হ্যাঁ এই যে টোটাল স্ট্যাটাসটা, এটা যদি একটা টেবুলার ফরম্যাটে যদি আমরা করতে চাই, তাহলে ওই যে আমরা শিখছিলাম সিএসভি অথবা প্যান্ডাস। হ্যাঁ, সিএসভি অথবা প্যান্ডাস, বেটার ওয়ে হচ্ছে প্যান্ডাসের হেল্প নেওয়া। হ্যাঁ, প্যান্ডাসের হেল্প নিয়ে এটাকে সুন্দর করে সাজায় সেন্ড করে দিলাম। তো এগুলো তো আমাদের স্টাডি করা আছে। এখন রিপ্রেজেন্টেশন, এখানে ওই লজিকটা কি হবে তখন? পিং দিয়ে যখন টেস্ট করবো, যখন পিং, ওই সময়টা যখন সাধারণত আনডিসেবল আসে যদি না হয়, হ্যাঁ ওইটা হ্যাঁ আমি হ্যাঁ, কিভাবে ওইটা ওইটা তখন আমরা চেক করব কিভাবে, যেমন এখানে দেখেন ওএসপিএফ, এই যে আপনার পিং এর যে ইয়াটা, চেক ওএসপিএফ ফুল অ্যাডজেসেন্সি, তাই না? এটা হচ্ছে একটা ফাংশন বেসিক্যালি, কিন্তু ফাংশনের ভিতরে ওএসপিএফ এর আমি যখন এই মডিউলটা ইম্পোর্ট করছি, এই যে দেখেন জেএনপিআর জুনোস ডট ওপি, হ্যাঁ ওপি, তারপরে ওএসপিএফ, দেন ইম্পোর্ট ওএসপিএফ নেভারটেক। ঠিক আছে, তাহলে আপনার এই জেএনপিআর ডট জুনোস বা সিসকো রেসপেক্টে আপনার হচ্ছে পিং দিয়ে আলাদাভাবে ইয়ে আছে, মানে পিং এর যে আলাদা যে ফাংশনালিটি বা মেথড, যে কোনটা পাইলে, মানে পাইলে হচ্ছে 1 রিটার্ন করবে, না পাইলে 0 রিটার্ন করবে, এইভাবে ট্রু ফলস কন্ডিশন কনসিডার করে আপনাকে ওটাকে। ঠিক আছে, ওইটা কি আলাদা কোনো লাইব্রেরি আছে এর জন্য ভাই? হ্যাঁ। আচ্ছা, ওইটা কোনটা কি জানা আছে কিনা ভাই? তাহলে আবার খুঁজতে হবে আমাকে। পিং এর জন্য আমি খুঁজে দিব। হ্যাঁ, পিং এর, এর জন্য একটা ছোট দেখাই দেন তাহলে ভাই। ওকে ঠিক আছে। ওকে, আমি পিং এর জন্য ওইটা বের করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, পিং এর জন্য এটা ভাই, আর ওই যে ওইটা একটু একটাই মানে একটা এক্সাম্পল জাস্ট দেখায়েন যে হুম, সিসকো দুইটা ডিভাইসে দুইটা কনফিগারেশন। দুইটা ডিভাইসে কনফিগারেশনের ফাইল হচ্ছে দুই রকম। ডিভাইস হ্যাঁ, দুই রকম। ডিভাইস চেক করে কনফিগারেশন গুলো প্লেস করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা এতটুকু ইয়ে আমার
মোটামুটি এনাফ। এটা অবশ্য বলছি, আগের স্ক্রিপ্ট কপি করে দেখাই দেবো নি। যাই হোক, আমি কপি করেই একটা হ্যাঁ পরে আমরা কারণ ওই যে অলরেডি আমার মনে আছে সফটওয়্যার ভার্সন আপনি চেক করা কিভাবে চেক করে তারপরে ওটাকে প্লেস করাই কনফিগারেশনে। আচ্ছা যাও, তো হ্যালো আমাদের ভাই, হ্যাঁ আপনি কি কনফিগারেশন ব্যাকআপ নিয়ে দেখাইছেন কোন রাউটারে? কনফিগারেশন, হ্যাঁ দেখাইছি দেখাইছিল। তো দেখাইছি তো, এটা তো অনেক আগে দেখাইছি। হ্যাঁ, একদম ফার্স্ট ঠিক ক্লাসে আছে, যে ডেমোতেই দেখাইছিলাম। ঠিক আছে, ওকে, তাহলে দেখাইছি, মিস করছিলাম। হ্যাঁ ওকে, ওকে, দেখাইছি, তারপরে যদি মনে হয় যে লাগবে আমি আবার তাহলে রিপিট করে দিব, হ্যাঁ। সমস্যা নেই, আপনি আগাইতে থাকেন, পরে আমি ইয়ে করে নিবো। আচ্ছা, ওকে, তাহলে এইখানে আমাদের তিনটা ভেন্ডরের ডিভাইস আমরা কমপ্লিট করলাম পাইথনের অটোমেশনের রেসপেক্টে। তো পাইথন আসলে মানে মানে হিউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মেথড লাইব্রেরি মডিউল মানে অভাব নাই। তো আমি মোটামুটি চেষ্টা করছি বোঝানোর জন্য যে আমরা এই ডিভাইসগুলো অটোমেশনের আন্ডারে নিতে পারি, হুম, চাইলে নিতে পারি। তবে আমাদের এখানে ম্যাক্সিমাম স্ক্রিপ্টগুলোই হয়েছে সিএলআই বেসড। তো সিএলআই বেজের হওয়ার কারণটা হচ্ছে আমরা তো আসলে গ্রাফিক্যালি যেতে হলে আসলে গ্রাফিক্যালি আমরা উম, অন্যান্য গ্রাফিক্যালি যেতে হলে মূলত আসলে যে এইচটিএমএল, তারপরে হচ্ছে মনে করেন জাভা স্ক্রিপ্ট, সিএসএস, এই জিনিসগুলো সম্পর্কে আবার ধারণা থাকতে হয়, ঠিক আছে। আচ্ছা, ওই যে তারপরে হচ্ছে যেমন পাইথনের ক্ষেত্রে হচ্ছে ফ্লাস্ক আছে, জ্যাঙ্গো আছে। হ্যাঁ, আজকে যেমন একটা গ্রাফিক্যালি আটা দেখালাম, মোটামুটি আইডিয়া দিলাম। কিনটা, কিনটাটা মোটামুটি খারাপ না, হ্যাঁ, কাজ চালানো যায়। তবে প্রফেশনালি যদি আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই নেটওয়ার্ক অটোমেশনের রেসপেক্টে উইথ গ্রাফিক্যাল ইন্টারফেস, তবে বেটার ওয়ে হবে হচ্ছে ফ্লাস্ক অথবা জ্যাঙ্গো। হুম, ওগুলো আসলে এই কোর্সে আমরা ইনক্লুড করতে পারি নাই, মানে ওইটা করলে মানে পাইথন শেষ করতে আরো 2 মাস লাগবে। আনসিবলে মানে কয়টা ক্লাস হবে? আজকে এরকম মোটামুটি 5টা 6টা ক্লাস নিব। তো আজকে মোটামুটি আমরা পাইথনের এখানে আজকে ইতি টানলাম, হ্যাঁ। পরের কোর্সগুলোতে দেখা যাচ্ছে যে যে জিনিসগুলো এখন বললাম ওই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে গ্যাপ, এই জিনিসগুলো আমরা তখন আলোচনা করব আজকে। আমি জাস্ট একটা ফাউন্ডেশন বা একটা আম, সিঁড়িতে তুলে দেওয়ার চেষ্টা করছি। মানে আমি যদি অটোমেশন করতে চাই তাহলে আপনার সিঁড়ি হচ্ছে এটা, হ্যাঁ। এখন আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করতে হবে, আগাইতে হবে, হুম, তাহলে আমরা সামনে চলে যেতে পারবো। আচ্ছা, তো আমরা কি মানে ধরেন এই যে যেটা আমি বললাম সিস্টেম